মার্কস এসছে আর 0 পেয়েছি। আমার এই জিনিসগুলোর সমস্যাটা কিভাবে প্রবলেম সলভ করা যায় বা কি করা যায়, আমার সাথে প্লিজ সানডে এসে আপনারা মিট করবেন। ঠিক আছে? সানডে আমার কনসালটেশন আওয়ার হলো গিয়ে সকাল 8:30 থেকে একদম 11টা পর্যন্ত। তো ওই সময়টা আপনারা এসে আমার সাথে এই জিনিসগুলো ঠিক করে নেবেন। আর ওভারঅল যদি অ্যাসাইনমেন্টের ব্যাপারে কমেন্ট করতে হয়, আমি কারোটায় স্পেসিফিক কোনো কমেন্ট লিখিনি আনলেস আমার কোনো পয়েন্ট খুব ভালো লেগেছে সেই জিনিসের ব্যাপারে ছাড়া। তো যদি আমাকে ওভারঅল কিছু ফিডব্যাক দিতে হয় অ্যাসাইনমেন্টের ব্যাপারে, আমি দেখার সময় পেয়েছিলাম আপনারা একটা জিনিসের মেস আপ করেছেন। দ্যাট ইজ আপনারা জাস্ট মনে আছে ক্লাস এমএস বলেছে অ্যাসাইনমেন্টটা হলো গিয়ে এই রিলেটেড বা এরকম কিছু। তো মোস্ট অফ ইউ রোড যে ইম্প্যাক্টটা কি, যে যুদ্ধ হচ্ছে সেটার ইম্প্যাক্ট বাংলাদেশে কি, এটা ছিল ফার্স্ট মিস্টেক। আমি কিন্তু ইম্প্যাক্ট আপনাদেরকে কোয়েশ্চেনে বলে দিয়েছিলাম। আপনাদের কোয়েশ্চেনটা কি ছিল আপনাদেরকে কারো মনে আছে? আমি একটু বের করে দেখাই আপনাদেরকে। ঠিক আছে, তো এখানে আপনাদের কোয়েশ্চেন ছিল যে আমাদের ইম্প্যাক্ট কি। ইম্প্যাক্ট হলো কি আমাদের ডোমেস্টিক ইকোনমিতে ডিসরাপশন হচ্ছে, দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট, রাইট? আপনারা বেশিরভাগ ইম্প্যাক্টই লিখেছেন, অথচ আমি এখানে বলে দিয়েছি যে ইম্প্যাক্টটা কি হচ্ছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে এই ইম্প্যাক্টটা ফেলছে বাংলাদেশে, নট ইম্প্যাক্ট কি হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? তো ফার্স্টে আপনাদের যখন অ্যাসাইনমেন্টে অ্যান্সার করবেন তখন আপনাদের কোয়েশ্চেন ভালো মতো বুঝতে হবে। ঠিক আছে, অ্যাসাইনমেন্ট হোক, এটা এক্সামে হোক, আপনাদের কোয়েশ্চেন ভালো মতো বুঝতে হবে। তো আপনারা এইখানে ভুল করেছেন। তাও ইম্প্যাক্টটাকে যারা এরকম করে সুন্দর করে ওই কনফ্লিক্টের সাথে কানেক্ট করতে পেরেছে তারা ভালো মার্কস পেয়েছে। কানেকশন যার যত ভালো হয়েছে সে তত ভালো মার্কস পেয়েছে। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে দেখেন, আমি আপনাদেরকে বলেছিলাম যে আদার ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রিজ, মানে অয়েল ইম্পোর্ট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রিজ কিভাবে এই জিনিসটাকে কুশন করার ট্রাই করেছে, আর বাংলাদেশের এই সিচুয়েশনটাকে অ্যাড্রেস করার কোনো অ্যাডভান্টেজ আছে কি না, এবং বাংলাদেশ কি করছে বা কি করার চেষ্টা করছে, এটাতে আপনারা অনেক ফোকাস করেছেন এবং এটাতে অনেক কমপ্লিকেটেড অনেক বড় কিছু লিখেছেন। এটা দরকার ছিল না। আপনাদের মেইন ফোকাস শুড হ্যাভ বিন যে এই কানেকশনটা মেক করা, যে আচ্ছা ইয়েতে যুদ্ধ হচ্ছে, ইরানে ইউএস এর সাথে যুদ্ধ হচ্ছে, এটা বাংলাদেশের উপর কিভাবে আসছে। যেমন ধরেন আপনারা লিখেছেন যে কি ইনফ্লেশন হচ্ছে, জিডিপি গ্রোথ স্লো হচ্ছে, এগুলো ছিল ইম্প্যাক্টগুলো। ঠিক আছে, আমরা যখন একটা ডোমেস্টিক ইকোনমিতে ডিসরাপশনগুলো দেখি, আমরা এই ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরসগুলো দেখি যে ইনফ্লেশনের অবস্থা কি হচ্ছে, জিডিপির অবস্থা কি হচ্ছে, আমার গভর্নমেন্টের কি বলা যায় কি কি স্টেপ তাদের নিতে হচ্ছে, কি কি তাদের কাট ডাউন করতে হচ্ছে, এইসব জিনিসপত্র। কিন্তু চ্যানেল বা পাথওয়েজগুলো কি সেটা আপনাদের মেইন পয়েন্ট ছিল। যে যেমন ধরেন মেইন পাথওয়েটা কি ছিল, যে এনার্জি সাপ্লাইয়ের ব্যাপারটা, রাইট? ওটা ছিল মেইন পাথওয়ে। যে কি হলো, স্ট্রেট অফ হরমুজে আমার চলাচল অফ হয়ে গেল, এটা আপনারা মোস্টলি লিখেছেন যে অয়েলের প্রাইস বেড়ে গেছে। অয়েলের প্রাইস বাড়ছে বুঝতে পারছি, অয়েলের প্রাইসটা কেন বাড়লো? জাস্ট বিকজ স্ট্রেট অফ হরমুজ ক্লোজ করে দেওয়ার জন্য কিন্তু অয়েলের প্রাইসটা বাড়ে নাই। এটার পিছনে আরো অনেক রিজন ছিল, যে স্ট্রেট অফ হরমুজ ক্লোজ করে দেওয়া হয়েছে, ইরান যে হামলাগুলো করছে বিভিন্ন ইয়েগুলোতে, কাতারে বা ইউএস বেসগুলোতে হামলা করার ট্রাই করছে, ওইটাও কিন্তু ডিসরাপ্ট করছে এই অয়েল সাপ্লাই এন্ড এভরিথিং এ। এই জিনিসগুলোর সাথে কানেকশন মেক করা দরকার ছিল। পাথওয়েজ হলো গিয়ে এই স্ট্রেট অফ হরমুজ অথবা ইন্টারন্যাশনাল অয়েল যে সাপ্লাই সেটা ডিসরাপশন। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অয়েল ক্রাইসিস, দ্যাট ওয়াজ দ্য পাথওয়ে। ইম্প্যাক্ট ছিল আমার ইনফ্লেশন হচ্ছে, তারপরে আমার কি বলা যায়, আরেকটা পাথওয়ে গভর্নমেন্টের ডিসরাপশনের ছিল, যেমন ধরেন ইন্টারন্যাশনাল মার্কেটে যে এক্সপোর্ট ইম্পোর্ট সাপ্লাই চেইন ডিসরাপশন। ঠিক আছে, সেটার ইম্প্যাক্টটা ছিল আমাদের যে গভর্নমেন্টের এক্সটার্নাল ডেট বেড়ে যাচ্ছে, গভর্নমেন্টের কি বলে এটাকে এক্সচেঞ্জ রেটে, ফরেন রিজার্ভে গভর্নমেন্টের সমস্যা হচ্ছে, এরকম করে। সো অনেকে আপনারা ডিটেইলে গিয়ে আলোচনা করেছেন এগুলো, দে গট গুড মার্কস। কিন্তু মোস্ট অফ ইউ
খুবই সারফেস লেভেলের আলোচনা করেছেন, যেটা মানে আমি আপনি একটা নর্মাল নিউজ পেপার না পড়লে আমরা বুঝতে পারবো জাস্ট একটা ফেসবুক পোস্ট দেখে, ঠিক আছে, যে দিস ইজ হ্যাপেনিং, তেলের দাম বেড়ে যাচ্ছে, মানুষ অনেক লম্বা লাইন দিয়ে আমাদের পেট্রোল পাম্পগুলোর সামনে দাঁড়ানো, পেট্রোল পাম্পগুলোতে প্রাইস অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে, জিনিসপত্র আর্টিফিশিয়াল শর্টেজ ক্রিয়েট করা হচ্ছে। দ্যাট ওয়াজ আ পার্ট অফ ইউর অ্যাসাইনমেন্ট, বাট মেইন ফোকাস শুড হ্যাভ বিন এই যে পাথওয়েজগুলো যেটাতে ইম্প্যাক্ট করছে, ম্যাক্রো ইকোনমিক ইন্ডিকেটরস যেগুলো আমরা ক্লাসরুমে শিখেছি। বাট আই হ্যাভ নোটিস যে আপনাদের ভিতরে ব্যাপারটা হয়েছে কি, যে ধরেন আপনি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একটা কিছু পোস্ট করবেন কোনো একটা কিছুর ব্যাপারে, তো সেইটা আপনারা যেভাবে লিখছেন, আপনারা আপনাদের অ্যাসাইনমেন্টগুলো না অনেকটা ওইভাবে লিখছেন। এটা একটা প্রবলেম, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট যখন লিখবেন, ইউ হ্যাভ টু রিসার্চ আ বিট, যে আচ্ছা ঠিক আছে মানুষজন এটা নিয়ে কি বলছে, কি লিখছে, কি ডেটা শো করছে। আচ্ছা স্ট্রেট অফ হরমোনস ক্লোজড হয়ে গেছে, ঠিক আছে, এটা আমার ইন্টারন্যাশনাল সাপ্লাই চেনের ডিসরাপশন কিভাবে আছে, আমার ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসকে কিভাবে ইম্প্যাক্ট করছে, যে এটা বন্ধ হয়ে গেছে অন্যগুলোতে জন্য যাওয়ার ক্ষেত্রে আমার কি বলে ট্রাভেল টাইম বেড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো কানেক্ট করার দরকার ছিল, ঠিক আছে। তো হোয়াট আই উইল এক্সপেক্ট আপনাদের নেক্সট অ্যাসাইনমেন্ট থেকে, যে এই জিনিসটা আপনারা ভালো মতো করতে পারবেন, খুব ভাস্ট কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। যে ধরেন নেক্সট অ্যাসাইনমেন্ট তো আপনাদের বাজেট নিয়ে, আপনাদের লেখা দরকার না যে বাজেট কাকে বলে, বাজেট কত প্রকার হয়, কত তারিখে বাজেট দেয়, বাজেটের ভিতরে কি কি পার্ট রয়েছে। আই ডোন্ট নিড দ্যাট। আপনাদের স্পেসিফিক কোয়েশ্চেন হলো গিয়ে আই থিঙ্ক দেয়া আছে এখানে, বাজেট নিয়ে আপনাদের কোয়েশ্চেনটা ছিল যে ক্রিটিক্যাল রিফ্লেকশন লিখবেন বাজেট 2025-2026 এর উপরে, রাইট। তো আপনাদের মেইন ফার্স্ট থেকে স্টার্ট করবেন এইটা দিয়ে, যে এই বাজেটটা যে দেয়া হলো এটা কে দিচ্ছে, এটার বাজেটের কি কি আমার নতুন ফিচার্স আছে, এই ব্যাপারগুলো দিবেন, ঠিক আছে। যে এই বাজেটটা এটা নিয়ে কথা বলছে, এই বাজেটটা এবার ধরেন 2025-26 এর বাজেট হলো গিয়ে মেইন ফোকাস ছিল ইনফ্লেশনকে কন্ট্রোল করা, আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে ট্যাকেল করা। এটা ইউনিক ফিচারের ভিতরে ছিল যে এটা আমার সব থেকে প্রথম কন্ট্রাকশনারি বাজেট। এই বাজেটে দেখা গেল যে এডিপির অনেক প্রজেক্টস কমিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারগুলো। সো ফার্স্টে আপনাদের ফোকাস যাবে যে এই বাজেটে নতুন নতুন কি কি ইনিশিয়েটিভস নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে আপনারা যাবেন যে এই গভর্নমেন্ট কি কি চিন্তা করছে, তার কি কি সোর্স থেকে ইনকাম হবে, তার কি বলা যায় এবছর আমাদের কত টার্গেট ধরা হয়েছে ট্যাক্স রেভিনিউর, এবং সেটার সাথে সাথে আপনারা চলে যাবেন যে টার্গেট পর্যন্ত আমরা রিচ করতে পেরেছি কি না বা কেন পারি নাই, এই ব্যাপারগুলো। দেন আপনারা ওই যে আপনাদেরকে আমি বিভিন্ন সেক্টর পড়িয়েছি, হেলথ ছিল, এডুকেশন ছিল, তারপরে আর কি কি ছিল, সোশ্যাল সেফটি নেট ছিল, এডিপি ছিল, ক্লাইমেট চেঞ্জ ছিল, এই যে ব্যাপারগুলো ছিল না, এগুলোতে আপনারা সরাসরি চলে যাবেন যে আচ্ছা এই যে এগুলো যে হচ্ছিল এই সেক্টর ওয়াইজ অ্যালোকেশন আমাদের কিরকম ছিল, ঠিক আছে। ওভারঅল একটা বলতে পারবেন যে এই সেক্টরগুলোতে বেশি ফোকাস করেছে, ওই সেক্টরগুলোতে কম ফোকাস করেছে। এবার দেন পিক আ স্পেসিফিক সেক্টর, ধরেন আপনি এডুকেশন নিয়ে বলবেন, দেন ওইটাতে আপনি একটু ডিপারে যাবেন, ঠিক আছে, একটু ডিপ যাবেন যে কি হচ্ছে এডুকেশন সেক্টরে। আচ্ছা খুব ভালো কথা, এডুকেশন সেক্টরে আমার জিডিপিতে পার্সেন্টেজ বেড়েছে, কিন্তু আমার ওভারঅল অ্যাজ আ পার্সেন্টেজ অফ জিডিপি এডুকেশন অ্যালোকেশন কমে গেছে, তাই না। ইফ ইউ গাইস রিমেম্বার দিস, যে আমরা এটা পড়েছিলাম। এখন আমরা দেখছি যে বাজেটে যখন লেখা যে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এখানে আপনি একটু বের করার ট্রাই করবেন যে এডুকেশন আর টেকনোলজি যে বলেছে কোনটাতে তারা মেইন ফোকাস দিয়েছে, কোনটাতে আমি বেশি ওয়েটটা দিয়েছি বাজেট অ্যালোকেশনের সময়। তারপরে আপনারা দেখবেন যাচ্ছে এই যে জিডিপি পার্সেন্টেজ হিসেবে কমেছে, কোনটা থেকে কমেছে, আমার কি প্রাইমারি ম্যাথস এডুকেশন থেকে কমেছে, নাকি আমার ভোকেশনাল ট্রেনিং থেকে কমেছে, নাকি আমার হায়ার সেকেন্ডারি থেকে কমেছে, এই ব্যাপারগুলোতে আপনারা একটু ফোকাস করার ট্রাই করবেন, ঠিক আছে। তারপরে নোটওয়ার্দি ইনিশিয়েটিভ এডুকেশন সেক্টরে কি কি নেওয়া হয়েছে আমাদের। তারপরে ওভারঅল এখন তো বাজেট ইয়ারটার একদম শেষের কাছাকাছি চলে আসি আমরা, তাই না, মেতে চলে আসছি আমরা প্রায় মে, তারপরে জুনের বাজেটের শেষ হয়ে যাবে, জুলাই থেকে কি বলে এটাকে নতুন করে স্টার্ট হবে। তো এই ব্যাপারগুলো যে আচ্ছা এই তো বাজেট শেষ হচ্ছে,
এই শেষ হওয়ার পরে এই যে এডুকেশন সেক্টরে আমার অ্যালোকেশন গুলো এই বাজেটে এরকম চেঞ্জেস আসছে, এগুলোর কি ইম্প্যাক্ট গুলো আমরা এখন দেখতে পাচ্ছি? যেমন হেলথেরটা খুবই এভিডেন্ট যে আমাদের এখন পোলিও, তারপরে হাম, তারপরে ম্যালেরিয়া, এই জিনিসগুলোর প্রকোপ অনেক বেড়ে যাচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে এরকম কি কি চেঞ্জেস আসছে? যেমন আমি যদি আপনাদেরকে একটা জিনিস দেখাই, আচ্ছা কারো কি কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত আমি যে কথা বলেছি সেগুলো নিয়ে? আপনারা যখন একটা অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনাদের জিনিসগুলোতে দুইটা ব্যাপার করতে হবে। একটা যেই ইনফরমেশনগুলো আছে মোটামুটি, এবং ইনফরমেশন যেগুলো অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি এ পর্যন্ত যা পড়িয়েছি সেগুলো আপনাদেরকে হেল্প করছে বুঝতে, ইউ হ্যাভ টু ইউজ দোজ ইনফরমেশন, ইউ হ্যাভ টু ফর্ম ইউর ওন আর্গুমেন্ট ইউজিং দোজ ইনফরমেশন। যাচ্ছে আমি এটা পড়তে পারছি, এটা বুঝতে পারছি, তো এগুলো পড়ে আমার এইটা মনে হচ্ছে যে বাংলাদেশকে এইভাবে ইম্প্যাক্ট করছে, যে বাংলাদেশে আমার কিভাবে ইম্প্যাক্ট করছে, যে আমার ফুয়েল প্রাইসটা বাড়িয়ে দিচ্ছে। ফুয়েল প্রাইস বাড়ানোর ফলে এরপর কী কী প্রবলেমগুলো হবে, ফুয়েল প্রাইস যে বাড়ছে এটা কিভাবে বাড়ছে। তো ফার্স্টে এই ওয়ার্ডটা কিভাবে আমার দেশকে ইম্প্যাক্ট করছে, কিভাবে আমার দেশকে রিচ করছে, এই রিচ করার ফলে আমার কি কি ইম্প্যাক্টগুলো পাচ্ছে, এবং সেটা যে দেখছি সেটার ফলে আমার কি মনে হচ্ছে। এবং এই যে কোয়েশ্চেনটা আপনারা ঠিকমতো পড়েন না, এটাও একটা অনেক বড় সমস্যা। অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে, আমাকে কোয়েশ্চেন অলরেডি কি বলে দেওয়া হয়েছে এবং সেটা থেকে কি জানতে চাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আপনাদেরকে আমি যদি এই স্পেসিফিক ইয়েটা দেখাই যে ইয়থ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে বাংলাদেশের বাজেট, তো প্রথমেই আমি এখানে বললাম কি যে বাংলাদেশের ইয়থ এমপ্লয়মেন্টে কি কি বাজেট বেড়েছে বা কমেছে, এবং তারপরে আমরা এটা ইউনিক টু দিস বাজেট এই স্পেসিফিক সেক্টরটার ব্যাপারে কি সেটাতে চলে গেলাম, কি যে এই যে মিনিস্ট্রি অফ ইয়থ অ্যান্ড স্পোর্টস, এইটা আজ পর্যন্ত যত বাজেট হয়েছে তার থেকে হাইয়েস্ট অ্যালোকেশন এই বাজেট 26-এ পেয়েছে, ঠিক আছে? সো এটা ছিল এই বাজেটের ইউনিক ফিচার। ইয়থ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আরো অনেক ছিল, আমি জাস্ট এটাতে ফোকাস করেছি, ঠিক আছে? এখন আমরা কি দেখছি যে আচ্ছা এই যে বাজেটে অ্যালোকেট করা হলো ইয়থ এমপ্লয়মেন্টে, এটার তো অনেকগুলো, এটা তো জাস্ট ইয়থ এমপ্লয়মেন্টের বাজেট, এবং এই বাজেট তো অনেকগুলো ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমরা দেখি বাজেটে অ্যালোকেশনটা কি কি ধরনের ছিল। আমরা কি দেখলাম যে এই যে টু এমপ্লয়মেন্ট রিলেটেড বাজেট, এইখানে ডিসপ্রপোর্শনেটলি হায়ার শেয়ার গেল ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে, আর লোয়ার ফান্ডিং গেল ট্রেনিং বা স্কিল ডেভেলপমেন্টে। এটা হলো কি আপনাদের ফাইন্ডিং, যে এই বাজেট থেকে আমি কি মানে কি পেলাম। এরপরে আপনারা এটাতে একটু খুঁজে দেখবেন যে আচ্ছা এই যে অ্যালোকেশনগুলো এরকম তারা করছে, এই অ্যালোকেশনগুলো কিভাবে ইউজ করা হচ্ছে, যে এই যে বলা হলো ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টসের কথা, কোন প্রজেক্টসগুলো স্টার্ট হয়েছে, কোনগুলোর কাজ শেষ হচ্ছে, প্রজেক্টগুলো কি ওভাররান হচ্ছে, এগুলো নিয়ে এক্সপার্টরা কি বলছে। এই স্পেসিফিক অ্যাসাইনমেন্টটা করা আপনাদের জন্য অনেক ইজিয়ার, বিকজ নিউজ পেপারে গেলেই আপনি দেখবেন এগুলো নিয়ে এত কথা বলা হয়েছে, সেম কথা এক একটা নিউজ পেপারে এক একভাবে বলা হচ্ছে। তো আপনারা ওইগুলো যখন দেখবেন, খুঁজতে পারবেন, বুঝতে পারবেন, এই অ্যাসাইনমেন্টটা করা আপনাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তারপরে এই যে অ্যালোকেশন অফ যে ইয়থ এন্টারপ্রেনারদের জন্য অ্যালোকেশন করা হয়েছে, এটা বলতে কি বোঝানো হয়েছে, এগুলোতে কি অ্যালোকেশন হয়েছে, এগুলো কি, যেমন ধরেন নট ইন্টারিম গভর্নমেন্ট, আওয়ামী লীগ রিজিমে কি করা হলো, ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়ার জন্য ইয়ে খোলা হলো বা হাইটেক পার্কগুলো খোলা হলো, এগুলো কি কাজ করলো কি করলো না, এগুলো ছিল আমাদের প্রিভিয়াস বাজেটের আলোচনা। এই বাজেটে এই যে ইয়থ এন্টারপ্রেনারদের জন্য করা হলো, এখানেও কি এরকম কিছু প্রজেক্টস খোলা হয়েছে কি না, যে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দেওয়া হবে, প্রত্যেকটা উপজেলা শহরে আমার এরকম ট্রেনিং সেন্টার খোলা হবে, এরকম কিছু কি হয়েছে কি না। বা ইয়থ ফেস্টিভ্যাল, এটার বলতে কি বোঝানো হয়েছে, এগুলো নিয়ে কোনো ফেস্টিভ্যালের নিয়ে কিছু করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো আপনারা দেখবেন। আপনারা বোধ পজিটিভ সাইডসগুলো দেখবেন, আপনারা নেগেটিভ সাইডসগুলো দেখবেন, অ্যান্ড কাম আপ উইথ ইউর ওন ক্রিটিক, ঠিক আছে? বোঝা গেছে যে কিভাবে আমি কি এক্সপেক্ট করছি অ্যাসাইনমেন্টটা থেকে? আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যালো, জি মিস। আপনার
আপনারা কি বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাচ্ছি, যে প্রিভিয়াস অ্যাসাইনমেন্টে কি সমস্যা ছিল, এটাতে কি কারেকশন গুলো আপনাদের করতে হবে? Yes, ma'am. অলরাইট, যদি এটা হয়ে থাকে আমরা একটু আমাদের আজকের লেকচারটাতে চলে যাই, ঠিক আছে? ওকে, আজকের লেকচার আমাদের হলো কি, আমরা লাস্ট পর্যন্ত পড়েছিলাম যে বাংলাদেশে অ্যাকচুয়ালি গ্রোথের ফ্যাক্টরগুলো কি ছিল। এই যে আমরা বলছি বাংলাদেশে অনেক গ্রোথ হয়েছে, আমরা এরকম করে ডেটাতেও দেখতে পাচ্ছি বাংলাদেশে একটা হায়ার গ্রোথ রেট ছিল। এই গ্রোথগুলো কোত্থেকে এসেছিল? তো বেসিক্যালি ছিল যে বাংলাদেশ স্টার্টেড ভেরি পোর, যে বাংলাদেশে কোনো কিছুই ছিল না। তো যখন কোনো কিছুই থাকে না, তখন দেয়ার ইজ আ রুম ফর অপরচুনিটি টু গ্রো, ঠিক আছে? যে আমি অল্প একটু ইনভেস্ট করলে আমার অনেক রিটার্ন আসছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এরকম ছিল যে সিন্স ইট স্টার্টেড ভেরি পোর, বাংলাদেশে যখন একটু ক্যাপিটাল অ্যাকুমুলেশন হলো, যে এই যে রোড ঘাটগুলো রিপেয়ার করা হলো, বা এই যে অ্যাবান্ডেন ফ্যাক্টরিগুলো ছিল এগুলো গভর্নমেন্টের আন্ডারে এনে রিঅ্যালোকেট করা হলো, তখন থেকে আস্তে আস্তে বাংলাদেশ খুব ভালো মতো গ্রো করতে লাগলো। তো কাহিনী হচ্ছে এই যে ইনিশিয়াল যে মোমেন্টামটা ছিল গ্রোথের, বিকজ বাংলাদেশ ওয়াজ ভেরি পোর, কোনো কিছুই ছিল না, এটা একসময় এসে এক্সস্টেড হয়ে গিয়েছিল, ঠিক আছে? অ্যারাউন্ড 2004 এটা এক্সস্টেড হয়ে গিয়েছিল। কিন্তু আমরা যদি দেখি এই এটাতে 2004 এর পরেও কিন্তু আমার গ্রোথটা ছিল। তখন গ্রোথটা কোত্থেকে আসলো? তখন গ্রোথটা আবার আসতে লাগলো যে কি বলে এটাকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল রিলেশনশিপের মাধ্যমে আমরা একটা এক্সপোজার গেইন করলাম, যে আমাদের নতুন নতুন টেকনোলজি আসলো, আমরা নতুন নতুন স্কিল অ্যাকোয়ার করলাম, রাইট? এবং দেখা গেল যে ওই যে আর্লিয়ার একটা গ্রোথ ছিল, সেটার মোমেন্টাম আমাদেরকে এই পর্যন্ত গ্রোথে হেল্প করবে। তো এটা ছিল মোটামুটি একটা কি বলে এক্সপ্লেনেশন যে কিভাবে আমাদের গ্রোথটা ছিল। এখন এই হোয়াইট পেপারটা বলেছে এই যে আমাদেরকে গ্রোথের ন্যারেটিভটা সবসময় শোনানো হতো, এটা আমরা বিশ্বাস করতে পারছি, ঠিক আছে? আগে আমরা পোস্ট স্টার্ট করেছিলাম, সেটা থেকে মোমেন্টাম ছিল, টেকনোলজিক্যাল নলেজ লিক, এইসবের মাধ্যমে আমাদের গ্রোথটা চলতে লাগলো। কিন্তু তারা চিন্তা করলো হচ্ছে আমাদেরকে যে সবসময় গ্রোথ ন্যারেটিভটা দেখানো হলো, এটা কি আসলেও সত্যি কি না? তো ইফ উই লুক ক্লোজার অ্যাট দ্য জিডিপি ডেটা, দেখা গেল 2010 থেকে 2019 বাংলাদেশের র্যাপিড ইকোনমিক গ্রোথ হলো, যেটা জাস্ট ফিজিক্যাল ক্যাপিটাল অ্যাকুমুলেশন পার লেবার ফুল এক্সপ্লেন করে না। ফিজিক্যাল ক্যাপিটাল অ্যাকুমুলেশন পার লেবার কি, আমরা এটা পড়েছি আগেও আপনাদের ক্লাসে, যে একটা মানুষের কাজ করার জন্য কিছু ফিজিক্যাল ক্যাপিটাল লাগে, রাইট? একজন মানুষ খুব ভালো হাত দিয়ে সেলাই করতে পারে, ঠিক আছে? এখন যদি আপনি তাকে একটা সেলাই মেশিন কিনে দেন, তার কি প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে না? সে আগে যদি পুরা দিনে একটা একটা ড্রেস সেলাই করতে পারতো, সে এখন দেখা যাবে দিনে 10টা ড্রেস সেলাই করে, তাই না? তার প্রোডাক্টিভিটি বৃদ্ধি পেয়েছে, তার ইনকাম বৃদ্ধি পাবে। তো এটা দেশের জন্য এরকম, লেবার প্রতি আমার যদি এরকম ফিজিক্যাল ক্যাপিটাল অ্যাকুমুলেশন বৃদ্ধি পায়, তো আমার বৃদ্ধি পাবে, প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাবে, দেশের গ্রোথ হবে। তো এই যে লেবার, এই যে মোমেন্টাম একটা গ্রোথ ছিল, এগুলো একটা পর্যায়ে ডিক্লাইন হতে লাগে, ঠিক আছে? যে একটা পর্যায়ে এটা স্লো ডাউন হয়, একটা পর্যায়ে এটা কমে যায়। এটা যে সবসময় ফিজিক্যাল, এখন ফিজিক্যাল ক্যাপিটাল অ্যাকুমুলেট হতে থাকলো হতে থাকলো হতে থাকলো, এবং লেবারও বাড়তে লাগলো। কিন্তু বাংলাদেশে তো কি বলা যায়, ধরেন একটা রুমের ভিতরে 10টা মেশিন আছে, 10জন মানুষ কাজ করছে, ঠিক আছে? প্রোডাক্টিভিটি বৃদ্ধি পাচ্ছে। এখন আমি 11 নম্বর মেশিন নিয়ে আসলাম, 11 নম্বর লেবার নিয়ে আসলাম, প্রোডাক্টিভিটি আরো বৃদ্ধি পাচ্ছে। তো এখন 10টা মেশিন 10জন লেবারের জায়গায় আমি যদি 20টা মেশিন 20জন লেবার একটা সেম রুমে নিয়ে আসি, প্রোডাক্টিভিটি একটা পর্যায়ে ডিক্লাইন করবে, রাইট? তো ব্যাপারটা এরকমই হয়। এবং দেখা গেল কি, আমরা খুব বলছিলাম যে বাংলাদেশে
গ্রোথ হচ্ছে, প্রোডাক্টিভিটি গ্রো করছে, লেবার গ্রো করছে, কিন্তু একই সাথে দেখা গেল যে পভার্টি আমার পভার্টি রিডাকশনটা আমার স্লোয়ার হয়ে গিয়েছে। মানে আগে যেরকম পভার্টি আস্তে আস্তে রিডিউস হচ্ছিল, মানুষ পভার্টি লাইনের উপর থেকে উঠে আসছিল, এখন দেখা যাচ্ছে যে সেই গ্রোথটা অনেক স্লোয়ার। তো দিস ইজ আ কোয়েশ্চেনেবল থিং, রাইট? যে আমরা দেখছি যে মানুষজনের স্কিল ডেভেলপ হচ্ছে, বেশি ক্যাপিটাল পাচ্ছে কাজ করার জন্য, তাদের ইনকাম বৃদ্ধি পাচ্ছে, তো পভার্টি রিডাকশন কেন স্লো হচ্ছে? এবং হিউম্যান ক্যাপিটালও এরকম গ্রো হয় নাই, রাইট? বাংলাদেশে স্কিল ডেভেলপমেন্টে অত ফোকাস দেওয়া হয়নি, এটা আমরা বাজেটের দিকে তাকালেও বুঝতে পারছি, তাই না? যে এডুকেশনে ফোকাস দেওয়া হচ্ছে না, হেলথ কেয়ারে ফোকাস দেওয়া হচ্ছে না, তো হাউ উই আর এক্সপেক্টিং যে হিউম্যান ক্যাপিটাল গ্রোথ হবে? এবং ফিজিক্যাল ক্যাপিটাল গ্রো করলেও যদি হিউম্যান ক্যাপিটাল আমার গ্রো না করে, ধরেন অনেক রোড ঘাট রাস্তা মেশিন ফ্যাক্টরি আছে, কিন্তু ওইভাবে কাজ করার, ওই লেভেল স্কিলের কাজ করার মানুষই নাই, তো কিভাবে পসিবল হবে? দেখা যায় কি আমাদের দেশের বেশিরভাগ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ম্যানেজারিয়াল লেভেলে আমরা ফরেনারদেরকে এমপ্লয় করছি। আমরা ইন্ডিয়া থেকে মানুষ আনছি, আমরা শ্রীলঙ্কা থেকে মানুষ আনছি, আমরা জাপান থেকে মানুষ আনছি, আমরা দেখা যায় সামটাইমস সিঙ্গাপুর থেকে মানুষ আনি, কিন্তু আমাদের দেশের মানুষরা এখানে এমপ্লয়মেন্টটা পাচ্ছে না। এবং নর্মালি ইস্যুস লাইক ক্যাপিটাল ফ্লাইট, এই যে আমি যেটা বললাম দেশ থেকে বিদেশে টাকা পাচার, পোর ফাইন্যান্সিয়াল সিস্টেম, তারপর ইনস্টিটিউশনাল যে কোনো রিফর্ম হয় নাই, পুলিশের কাছে গেলে আপনি সেবা পাবেন না, পুলিশ উল্টা আপনার থেকে কি বলা যায় ব্রাইবারি চায়, এই যে উইক ইনস্টিটিউশন, এই জিনিসগুলো কোনো সমস্যা, এই জিনিসগুলো কোনোদিনই ঠিক হয় না, ইস্যুগুলো কখনো অ্যাড্রেস করা হয় নাই, রাইট? তো গ্রোথ কিভাবে হচ্ছে যেখানে আমার ক্যাপিটাল অ্যাকুমুলেশন হচ্ছে, কিন্তু আমার সেই হিসেবে হিউম্যান ক্যাপিটাল গ্রোথ হচ্ছে না, ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম অনেক খারাপ, ইনস্টিটিউশন সামার উইক, কিন্তু এই যে আমি বলছি যে দেশে টাকা ইনভেস্ট করার কথা, কিন্তু দেশ থেকে টাকা ছেলে বের হয়ে যাচ্ছে, তাহলে কোত্থেকে আমাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে? এবং দেখা যাচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড ইনস্টিটিউশনাল কোয়ালিটিগুলো কনস্ট্যান্টলি আমাদের দেশে লোয়ার র্যাঙ্ক করছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে। কিছুদিন আগে বের হয়েছিল যে আমাদের এডুকেশনের কোয়ালিটি ইজ ওয়ান অফ দ্য লোয়েস্ট, আমাদের যে কি বলে এটাকে কারাপশন ইন্ডিকেটর, সেটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, আমাদের এডুকেশনে আমরা রেকর্ড লো ইনভেস্ট করছি, আমাদের হেলথ কেয়ারে আমরা রেকর্ড লো ইনভেস্ট করছি। তারপরে বাংলাদেশ কিভাবে এত গ্রোথের একদম রোল মডেল হয়ে যাচ্ছে? তো এগুলো ছিল কোয়েশ্চেন এই হোয়াইট পেপারে। এবং তারা কি দেখতে পেল এই কোয়েশ্চেনটার পরে? যে জিডিপি ডেটাতে একটা আপওয়ার্ড বায়াস আছে। আপওয়ার্ড বায়াস কি? যে যতটা জিডিপি গ্রোথ হওয়া উচিত না ততটা দেখানো ট্রাই করা হচ্ছে, যে ডেটার ভিতরে একটা বায়াসনেস কাজ করছে, যে আমরা সবসময় বায়াসটা কি, যে আমরা সবসময় দেখাবো জিডিপি বাড়ছে বাংলাদেশে। ইট ওয়াজ আ বায়াস রাদার দেন শোয়িং দ্য অ্যাকচুয়াল সিনারিও যে কি হচ্ছে। ধরেন এরকম থাকে না প্যারেন্টসরা, যে না আমার বাচ্চা তো এই কাজটা করতেই পারে না, বাচ্চার প্রতি বায়াস থাকে, রাইট? যে আমার বাচ্চা এরকম করতে পারবে না, রাদার দেন বাচ্চা কি অ্যাকচুয়ালি এই খারাপ কাজটা করেছে কি করে নাই সেটা যাচাই করাও, বলছে না আমার বাচ্চাটা করতেই পারে না। তো এরকম একটা বায়াসনেস কাজ করছিল, আপওয়ার্ড বায়াস জিডিপি ডেটাতে। ঠিক আছে? যে জিডিপি ডেটা প্রায় 7 পার্সেন্টেজ পয়েন্টের মাধ্যমে ওভার এস্টিমেট করা হয়েছিল, যে আমাদের জিডিপি যেটা না সেটার থেকে ওভার এস্টিমেট করা হয়েছে। বাংলাদেশের হাই জিডিপি গ্রোথ ইজ আ মেথ, যে বাংলাদেশের গ্রোথ 2020s পর থেকে একটা বলা যায় যে মিথের মতো কাজ করেছে, যে অ্যাকচুয়ালি কোনো ইকোনমিক ইমপ্রুভমেন্ট কিন্তু আসেনি। ওই আমরা 2010-এর আগে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি ফোকাস, এক্সপোর্ট লেড গ্রোথে ফোকাস ছিলাম, ওইটাতেই আছি। তা আমাদের নেবারিং কান্ট্রি ইন্ডিয়ার কথা যদি আমরা বলি, ওরাও ফার্স্টে এই এক্সপোর্ট লেড গ্রোথে বিশ্বাস করতো, মানে এক্সপোর্ট লেড গ্রোথে ওদের জিডিপিকে গ্রো করছিল, যে গার্মেন্ট এক্সপোর্ট করছে ওরা, তারপরে স্পাইসেস এক্সপোর্ট করছে, এই ব্যাপারগুলো ছিল। তা আস্তে আস্তে ওরাই এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিটা থেকে শিফট করে ওরা আইটি ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিতে চলে গেল, তাই না? এখন আপনি গুগল দেখেন, তারপরে বিভিন্ন
টেক জায়ান্টগুলো দেখেন, এখানে প্রচুর ইন্ডিয়ান এমপ্লয়ি এবং দেখা যাচ্ছে ইন্ডিয়াতে আইটি সেন্টারসগুলো অনেক ভালো কাজ করছে, তাই না? ওরা তখন ওই এক্সপোর্ট লেড গ্রোথ থেকে ওরা সার্ভিস ইন্ডাস্ট্রিতে শিফট করলো, অনেক ভালো, অনেক সাকসেসফুলি শিফট করলো। আমাদের কিন্তু এমন হয়নি কিছু, আমাদের ওই গার্মেন্ট এক্সপোর্ট গ্রোথে ছিলাম, আমরা এখনো ওইটাতেই স্টাক করেছি। তো এই যে গ্রোথটা হচ্ছে উইদাউট এনি রিয়েল ইকোনমিক ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? এটা এসেনশিয়ালি ওয়াজ বাংলাদেশের ব্র্যান্ডিং এর কি বলবো একটা এফার্ট, যে ইকোনমিক গ্রোথ আর না হোক আর না হোক, অ্যাকচুয়াল রিয়েল ইকোনমিক ইমপ্রুভমেন্ট হোক আর না হোক, আমরা দেখাবো বাংলাদেশ হলো গিয়ে গ্রোথের রোল মডেল। বাংলাদেশে অনেক গ্রোথ হচ্ছে, বাংলাদেশে আমরা এই রোড বানাচ্ছি, এই নতুন নতুন আমরা টেক কি বলা যায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছি, ওইটাতে যেন দেশ উন্নত হয়ে যাবে। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে আমাদের হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টও লাগবে টু রিয়েলাইজ দোজ ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, ঠিক আছে? এই ব্যাপারগুলো ছিল। ইটস নট, ইটস জাস্ট নট জাস্ট ডেটা আর মেথডস। এই যে বাংলাদেশের জিডিপি গ্রোথটা ছিল, এটা জাস্ট ডেটা বা মেথডের ফ্ল না, এটা ছিল একটা পলিটিক্যাল ম্যানিপুলেশনের রেজাল্টে। যে বাংলাদেশের যে ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, এটা হলো গিয়ে নিজেদের ইন্ডিপেন্ডেন্ট একটা অথরিটি, যেরকম আমাদের ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হওয়া উচিত, তেমন এই বিপিএস এরও একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হওয়া উচিত, যারা নিজেরা ডেটা কালেকশন করে নিজেরা একটা রিপোর্ট দেয়। বাংলাদেশ স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যে বাংলাদেশে জিডিপি গ্রোথ কত হচ্ছে, বাংলাদেশে ইনফ্লেশন কত, এগুলো এরা দিবে ডেটা, ঠিক আছে? কিন্তু ওরা কি করেছে যে না, এটা পলিটিক্যালি ম্যানিপুলেটেড ডেটাগুলোর উপরে কি ডিপেন্ডেন্ট থেকেছে, নিজেরা করেনি। যে গভর্নমেন্ট পলিটিক্যালি ম্যানিপুলেটেড যেসব ডেটা দিয়েছে, ওই ডেটার উপর রিলাই করে তারা রিপোর্ট দিয়েছে, রাদার দেন নিজেরা যাচাই করে দেখা যে ঠিক হয়েছে কি না। এবং এটার ফলে কি হয়েছে, আমাদের জিডিপি ডেটাগুলোকে অনেক ইনফ্লেটেড দেখানো হয়েছে, যে জিডিপি ডেটা যেটা না সেরকম দেখানো হয়েছে। তো এরকম প্রবলেমগুলো আমরা জিডিপি ডেটা থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে? দ্য প্যারাডক্স অফ র্যাপিড গ্রোথ আনরিভিলস দ্যাট ইজ বাংলাদেশের when Bangladesh reported GDP growth in বাংলাদেশে অ্যাকচুয়ালি যে জিডিপি গ্রোথটা হওয়া উচিত সেটা থেকে অ্যাকচুয়ালি অনেক লোয়ার গ্রোথ হয়েছিল যদি আমরা রিয়েল ডেটাগুলো দেখি, এবং এই ডেটাটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এটা ছিল আমাদের অ্যাকচুয়াল গ্রোথ, যেটা রিপোর্ট করা হয়েছিল, এই গ্রিন ব্লু লাইনটা। কিন্তু এই যে হোয়াইট পেপার করার সময় তারা নিজেরা ডেটা কালেক্ট করে একটা মডেল গ্রোথ দেখিয়েছে। এই মডেল গ্রোথটা অরেঞ্জ লাইনটা, যে অ্যাকচুয়ালি আমাদের জিডিপি গ্রোথ আস্তে আস্তে ডিক্লাইন করেছে, মানে জিডিপি গ্রোথ ডিক্লাইন না, জিডিপি গ্রোথ স্লোয়ার হয়েছে। গ্রোথ কিন্তু হচ্ছে, ফ্লাকচুয়েট করছে, কিন্তু জিডিপি গ্রোথ আগের মতো এরকম আপওয়ার্ড না, আমার হালকা ডাউনওয়ার্ড, মানে আমার জিডিপি গ্রোথ আস্তে আস্তে কম হচ্ছে, ঠিক আছে? এবং এই যে আমরা এতদিন ইনফ্লেটেড ডেটাগুলো দেখে জিডিপি গ্রোথটা ম্যানেজ করার চেষ্টা করলাম, এটার জন্য অনেক বড় একটা প্রবলেম হয়েছে। যে আপনারা ধরেন একটা ডক্টরের কাছে গেলেন, ডক্টর আপনার বিভিন্ন সিমটমস পরীক্ষা করে, আপনার টেস্ট এইগুলো দেখে আপনাকে সরি আপনাকে একটা ওষুধ সাজেস্ট করবে বা চিকিৎসা সাজেস্ট করবে, রাইট? তা আপনি ডক্টরকে গিয়ে নিজে নিজে মিথ্যা কিছু রিপোর্ট দেখালেন, বললেন যে আমার এরকম সমস্যা, আমার এরকম তো ডক্টর আপনাকে তখন যে চিকিৎসা দিবে বা সাজেশনগুলো দিবে, সেগুলো কি আপনার হেলথকে অ্যাকচুয়ালি ইমপ্রুভ কি করবে? করবে না। কিন্তু আরও দেখা যায় যে দেয়ার আর পসিবিলিটিস যে আপনার হেলথকে আরও ডিটারিওরেট করার একটা সম্ভাবনা দেখা দিবে, তাই না? তো বাংলাদেশের ক্ষেত্রে এরকমই হয়েছে যে আমরা কোনো ইকোনমিক প্রবলেম, ইকোনমিক ক্রাইসিস যখন দেখি, আমরা ইকোনমিক হেলথ পরীক্ষা করে বিভিন্ন পলিসি দিয়ে, আমরা ফিসকাল পলিসির কিছু জিনিস ইউজ করি, আমরা মনিটারি পলিসির কিছু জিনিস ইউজ করি। হাউএভার যদি আমরা এরকম দেখি যে আমাদের ইকোনমিতে ইন্ডিকেটরসগুলো এরকম মিসলিডিং, তখন আমরা এরকম মিসলিডিং পলিসিসগুলোই অ্যাপ্লাই করি। দ্যাট ইজ আ প্রবলেম। যদি আমরা ঠিক সময় ঠিক পলিসিগুলো না নিতে পারি, সেটা আমাদের ইকোনমিক প্রবলেমগুলো, ইকোনমিক যে হেলথটা ইকোনমি, সেটাকে আরো ওয়ার্স করবে, রাইট? তো বাংলাদেশের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়েছিল, এবং এগুলো এখানে আমরা এখন কিছু কিছু দেখব। স্ট্রাকচারাল স্ট্যাগনেশন, এই ওয়ার্ডটা আপনাদের মোস্ট অফ স্টুডেন্টের জন্য নতুন, রাইট? স্ট্রাকচারাল স্ট্যাগনেশন কি?
এটা কাইন্ড অফ রিসেশনের মতো, যে ইকোনমি গ্রো করছে না, কিন্তু রিসেশন কি আমরা জানি, রিসেশন হলে আমরা এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, এক্সপ্যানশনারি মনিটারি পলিসি এগুলো ইউজ করতে পারি, কিন্তু স্ট্রাকচারাল স্ট্যাগনেশনে আমরা এগুলো ইউজ করে কোনো লাভ হবে না, আমাদের ডিপ একটা রিফর্ম লাগবে। আচ্ছা, আমাকে 1 মিনিট একটু সময় দিন, ঠিক আছে? অলরাইট, আচ্ছা, আমরা স্ট্রাকচারাল স্ট্যাগনেশন নিয়ে কথা বলছিলাম। দেখেন, স্ট্রাকচারাল স্ট্যাগনেশন হলো গিয়ে এরকম একটা জিনিস যেটা একটা লং টার্ম কন্ডিশন, যেখানে বাংলাদেশের মানুষের ধরেন প্রোডাক্টিভিটি কম, আন্ডার এমপ্লয়মেন্ট আছে। আন্ডার এমপ্লয়মেন্ট কি সবার মনে আছে? আন্ডার এমপ্লয়মেন্ট হলো যে আপনাদের স্কিলের সাথে আপনাদের যে কাজ সেটা মিসম্যাচ করছে। ফর এক্সাম্পল ধরেন আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, রাইট? আমি আপনাদেরকে ইকোনমিক্সের সাবজেক্টে পড়াচ্ছি, বা আমি ডেভেলপমেন্ট স্টাডিজের সাবজেক্ট পড়াচ্ছি আপনাদেরকে। আমাকে যদি বসে আপনাদেরকে হিস্ট্রি পড়াতে দেয়া হয়, সেটা আন্ডার এমপ্লয়মেন্ট হবে, রাইট? বিকজ আমার স্পেশালাইজেশন কিন্তু ইকোনমিক্সে, হিস্ট্রিতে না। হিস্ট্রির ইকোনমিক পার্ট আমি পড়াতে পারবো, বাট হিস্ট্রি ইটসেলফ, পলিটিক্যাল বিভিন্ন কানেকশন, এগুলো কিন্তু আমি পড়াতে পারবো না আপনাদেরকে ঠিক মতো। এবং আরেকটা ব্যাপার থাকে স্ট্রাকচারাল স্ট্যাগনেশনে, যে ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো কনসেন্ট্রেটেড থাকে এবং লিমিটেড মুভমেন্ট অফ লেবার অ্যান্ড ক্যাপিটাল বিটুইন সেক্টরস। এটা কি? এই যে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো, ধরেন আমি যদি আমাদের এক্সপোর্টের কথাই ধরি, এটা অনেক কনসেন্ট্রেটেড না। উই আর মোর ফোকাসড অন, একদম আমাদের প্রাইমারি ফোকাস থাকে আরএমজিতে। কোনো একটা সমস্যা মানে যদি ইন্টারন্যাশনাল কোনো ইকোনমিতে সমস্যা হয়, অথবা ইন জেনারেল কোনো একটা সমস্যা থাকলেই গভর্নমেন্ট সবার প্রথম সাপোর্ট করতে চলে যায় গার্মেন্ট ইন্ডাস্ট্রিকে, যে না, এটা আমাদের মেইন সেক্টর ফর গ্রোথ, উই হ্যাভ টু হেল্প এই সেক্টরটাকে। কিন্তু এবং গার্মেন্টের বাইরে আর কয়েকটাই খুব ছোট ছোট আছে, যেরকম আমি যদি লেদারটা বলি সেটা আছে, তারপর শ্রিম্পেরটা আছে, আর কি আছে, জুট অ্যান্ড জুট রিলেটেড প্রোডাক্টস, ঠিক আছে? কিন্তু আমরা নেভার থট অফ ডাইভার্সিফাইং আওয়ার ইকোনমিক অ্যাক্টিভিটি, মানে ইকোনমিক অ্যাক্টিভিটি অথবা আমাদের এক্সপোর্টটাকে ডাইভার্সিফাই করার ট্রাই করিনি। একটা সিম্পল দেই, চিন্তা করেন আমাদের কিন্তু আমাদের দেশ থেকে যারা মাইগ্রেন্ট ওয়ার্কার হিসেবে যাচ্ছে, রাইট, মোস্টলি যাচ্ছে খুব লো পেইং জব। এটা আপনারা অনেকে লিখেছেন যে লো ওয়েজের জবগুলো আছে সেগুলোতে মাইগ্রেন্ট ওয়ার্কাররা যাচ্ছে। আপনারা অ্যাসাইনমেন্ট 1-এ অনেকে এই জিনিসটা মেনশন করেছেন সুন্দর মতো। তো ব্যাপারটা হলো গিয়ে যে এই লো পেইং জবগুলো অনেক রিস্কে থাকে, রাইট? তারা ওইখানে অনেক হিউম্যান কন্ডিশন বলেন অ্যান্ড এভরিথিং, ওই জিনিসগুলোতে তাদের লিভিং কন্ডিশন এগুলো অনেক বাজে অবস্থায় থাকে। এবং দেখা যায় যে হ্যাঁ, ভালো রেমিটেন্স ইনকাম অনেক হচ্ছে আমাদের এইগুলো থেকে, কিন্তু হোয়াট ইফ উই ফোকাস একটা মিডল লেভেলের যে আছে, ধরেন নার্সিং, রাইট? নার্সিং এর অনেক চাহিদা আছে,
তারপরে ধরেন ড্রাইভিং, তারপরে ধরেন যে বিভিন্ন আমাদের দেশ থেকে বেশিরভাগ যে কনস্ট্রাকশন ওয়ার্কার বা ডে লেবার বা ধরেন হাউস হেল্প এরকম। কিন্তু এগুলো থেকে আমরা যদি একটু মিড টায়ার শিফট করতে পারি, লাইক নার্সিং বললাম আমি, তারপরে ড্রাইভিং বললাম, তারপরে ধরেন মেকানিক্স, তারপরে ধরেন আর কি থাকতে পারে, প্লাম্বিং এর ক্ষেত্রে, এই জিনিসগুলোতে যদি আমরা একটু ফোকাস দেওয়ার ট্রাই করি, তাহলে আমাদের কিন্তু রেমিটেন্সের যে রেমিটেন্স আসবে সেটা আগের থেকে আর অনেক বেশি হবে। এবং দেখা যাবে কি যে বাংলাদেশে বর্তমানে ইউ নো দ্যাট যে প্রচুর গ্রাজুয়েটস আছে, প্রচুর মানুষজন পাশ করে বের হচ্ছে, কিন্তু সে তুলনায় জব কিন্তু পাচ্ছে না, মানুষজন বেকার গ্রাজুয়েট ঘুরে বেড়াচ্ছে। তো আমরা যদি এদেরকে এরকম কিছু ভোকেশনাল ট্রেনিং দিই, এরা তো বাইরে গিয়ে ডে লেবারের কাজ করবে না, তাই না? বা এরা বাইরে গিয়ে ড্রাইভিং এর কাজও করবে না। তো এদেরকে যদি আমরা একটু ডিফারেন্ট স্কিলের ট্রেনিং দিয়ে দেশের বাইরে পাঠাতে পারি, যেটা মোটামুটি গুড পেইং জব উইথ সাম, কি বলা যায়, যে গ্রাজুয়েটদের কাছে অ্যাকসেপ্টেবল যে আমি ওই জবটা করব, তাহলে আমাদের কিন্তু এই আন্ডার এমপ্লয়মেন্ট বলেন, আনএমপ্লয়মেন্ট বলেন, এই সমস্যাটার সমাধান হবে। প্লাস আমাদের যে রেমিটেন্সগুলো আসছে সেটার ভলিউমটা আরো বৃদ্ধি পাবে। এখন লাস্ট গভর্নমেন্ট এখানে একটা মানে ইন্টারিম গভর্নমেন্ট এখানে একটা ভালো ইনিশিয়েটিভ নিয়েছিল। আমি আপনাদেরকে এগুলো এভাবে বলছি বিকজ আমি চাই যে আপনারা নিজেরা এভাবে দেখেন যে ঠিক আছে, আমাদের দেশের স্ট্রাকচারাল স্ট্যাগনেশন হচ্ছে, এরকম কনসেন্ট্রেটেড ইকোনমিক অ্যাক্টিভিটি, আন্ডার এমপ্লয়মেন্ট হচ্ছে। তো এগুলো সলভের জন্য বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট কি কি করার ট্রাই করছে বা কি কি করেছে। যেমন ধরেন জাপানের সাথে বাংলাদেশের একটা চুক্তি হয়েছে যে জাপান থেকে ওরা বাংলাদেশের ট্রেনিং সেন্টার খুলে নার্সিং বলেন, তারপরে এই যে কারের মেকানিক্স বলেন, টেকনিশিয়ানস বলেন, এদেরকে ট্রেনিং দেওয়াবে। বাংলাদেশ থেকে কিছু মানুষকে এরা এখানে ট্রেনিং দিবে, দিয়ে এরপর তারা জাপানে তাদেরকে ওয়ার্কার হিসেবে নিয়ে যাবে। তো এই যে এই জিনিসগুলো আমাদের প্রোডাক্টিভিটিটাকে বাড়ানো, যে আমরা লো পেইং জবেই থাকবো না, আমরা একটু হাই স্কিল জবের দিকে যাব, টেকনিক্যাল কিছু জবের দিকে যাব। তারপরে এই যে লেবার অ্যান্ড ক্যাপিটাল, আমাদের দেশের এখন পর্যন্ত মেইন যে লেবারকে অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে সেটা হলো গিয়ে আমাদের এগ্রিকালচার সেক্টর। এই যে কোভিডের সময় এত বেশি মানুষকে জব থেকে লে অফ করে দেয়া হলো বা তাদেরকে কি বলা যায়, সাময়িক বরখাস্ত করা হলো তাদের, অথবা স্যালারি কমায় দেওয়া হলো বা টোটালি লে অফ করে দেওয়া হলো, তাদের সবাইকে অ্যাবজর্ব করে নিয়েছিল এগ্রিকালচার সেক্টর। কিন্তু দ্যাট ইজ নট আ, কি বলা যায়, গুড সিনারিও। আমরা জানি যে একটা দেশ যত উন্নত হবে আস্তে আস্তে এগ্রিকালচার থেকে আমার ম্যানুফ্যাকচারিং এ শিফট করবে, ম্যানুফ্যাকচারিং থেকে আবার সার্ভিসে শিফট করবে। তো এই যে আমাদের এগ্রিকালচার থেকে ম্যানুফ্যাকচারিং থেকে সার্ভিসে শিফট করার যে পসিবিলিটিটা বাংলাদেশে, সেই মুভমেন্টটা বাংলাদেশে কম, যে একটা সেক্টর থেকে আরেকটা সেক্টরে লেবার শিফট করা, ঠিক আছে। তো রিসেশন যেরকম আমরা, ঠিক আছে, মানুষজন কম স্পেন্ড করছে, ইকোনমিতে প্রোডাকশন কম হচ্ছে, আমরা একটু এক্সপ্যানশনারি ফিসকাল পলিসি, এক্সপ্যানশনারি মনিটারি পলিসিতে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে ফেলি। এইটা এই স্ট্রাকচারাল স্ট্যাগনেশনের সময় পসিবল না, আনলেস আপনি আন্ডার এমপ্লয়মেন্টের প্রবলেম কমাবেন। আপনি যতই এক্সপ্যানশন করার চেষ্টা করেন ইকোনমিতে স্ট্রাকচারাল স্ট্যাগনেশনটা থেকেই যাবে। বিকজ ইফ আপনি কিছু স্পেসিফিক লো পেইং জবে এবং এত বড় একটা ইনফর্মাল সেক্টর নিয়ে একটা ইকোনমি স্টাক, ওই ইকোনমিতে স্ট্যাগনেশনটা হতেই থাকবে, ঠিক আছে। স্ট্রাকচার ইটসেলফ এনফোর্সেস স্ট্যাগনেশন। যে আমাদের কি বিশাল বড় ইনফর্মাল ইকোনমি, আমাদের ওয়ার্কাররা যে স্কিল তাদের সেই অনুসারে জব পাচ্ছে না, তাদের প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টের কোনো ইয়ে নাই। তো এখানে এগুলো হলো কি স্ট্রাকচারাল ফলস, এবং এই স্ট্রাকচারাল ফলসগুলো অ্যাকচুয়ালি স্ট্যাগনেশনটাকে ইকোনমিতে এনফোর্স করে, ঠিক আছে। যেমন ধরেন সাইন অফ স্ট্রাকচারাল স্ট্যাগনেশন বাংলাদেশে কি, ইন্ডাস্ট্রিয়াল এমপ্লয়মেন্ট ইজ শ্রিঙ্কিং, ইভেন দো ইন্ডাস্ট্রি ইজ আ ফাস্ট গ্রোয়িং সেক্টর, employment in large and medium manufacturing decline. এই যে আমাদের বলা যায় যে ইয়েগুলো ধরেন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কি হয়, যেমন ধরেন কনস্ট্রাকশন ওয়ার্কার। এখন আমাদের দেশে এরকমও দেখা যায় কনস্ট্রাকশনের ওয়ার্কের জন্য আমাদের
চায়না থেকে লেবার এনে আমরা এমপ্লয় করছি, আমাদের দেশের লেবারকে আমরা এমপ্লয় করছি না। এরকম আপনারা দেখবেন যে চাইনিজ ওয়ার্কাররা আমাদের ইয়েগুলোতে কাজ করছে। এবং এই যে ম্যানুফ্যাকচারিং লেভেলে লার্জ অ্যান্ড মিডিয়াম, এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে যত মিড টায়ার ম্যানেজারিয়াল লেভেলের জবস আছে সব আমাদের দেশের মানুষরা কিন্তু পায় না। বেশিরভাগই এখানে এই যে যেটা বলছিলাম, সিঙ্গাপুর থেকে, তারপরে থাইল্যান্ড থেকে, তারপরে দেখা যায় যে শ্রীলঙ্কা থেকে, এদের থেকে এনে আমাদের দেশে এমপ্লয় করা হচ্ছে। ঠিক আছে, আরবান এমপ্লয়মেন্ট হ্যাজ ফলেন। এই যে সময় আমাদের দেশে আরবান এমপ্লয়মেন্ট বলতে বেসিকলি ফর্মাল এমপ্লয়মেন্ট, আমাদের কিন্তু এই আরবান ইকোনমিতে ইনফর্মাল এমপ্লয়মেন্ট অনেক বেশি। খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমি এরকম দেখেছি। আমি এখন না, লাইক কয়েক মাস আগে আই ওয়াজ লুকিং ফর আ ড্রাইভার। ঠিক আছে, যে একটু অভিজ্ঞতা আছে, গাড়ি ভালো চালাতে জানে, খুব ভালো খুঁজছি। এবং দেখা যাচ্ছে কি অনেক ড্রাইভাররা ড্রাইভিং ছেড়ে, ড্রাইভিং কিন্তু মোটামুটি একটা কন্ট্রাকচুয়াল ফর্মাল এমপ্লয়মেন্ট, রাইট? তারা ড্রাইভিং ছেড়ে দে শিফটেড যে না, আমরা একটা অটোরিকশা কিনে অটোরিকশা চালাবো। তো তার স্কিল কিন্তু আমার কি বলবো আন্ডার ইউজ হচ্ছে, রাইট? সে একজন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, ড্রাইভিং করার স্কিল, সে কার ড্রাইভ না করে সে অটোরিকশা ড্রাইভ করছে। তো এই যে আমাদের সেক্টরাল শিফটগুলো, এগুলো খুব কি বলা যায় ব্যাকওয়ার্ড যাচ্ছে বর্তমানে, এবং এটা লাস্ট ইন্টারিম গভর্নমেন্টের ক্ষেত্রেও দেখা গেছে। ঠিক আছে, লেবার প্রোডাক্টিভিটি হ্যাজ ওভারঅল ফলেন অবভিয়াসলি। যে আচ্ছা, এই যে দ্য পজিটিভ ইফেক্ট অফ শিফটিং ওয়ার্কার্স টু মোর প্রোডাক্টিভ সেক্টরস হ্যাভ ডিক্রিজ। এই যে স্ট্রাকচারাল চেঞ্জ, যেটা আমি বলছিলাম আপনাদেরকে, যখন ইকোনমিতে গ্রোথ আসবে তখন দেখা যাবে এগ্রিকালচার সেক্টর থেকে আস্তে আস্তে ওয়ার্কার্সরা ইন্ডাস্ট্রিতে বা ম্যানুফ্যাকচারিংয়ে শিফট করবে। কিন্তু দেখেন এই উপরের লাইনটা দেখলে বুঝবেন যে অ্যাকচুয়ালি আমাদের আরবান সেক্টরে যে জব গ্রোথ সেটা ফল করেছে। ঠিক আছে, এবং আমাদের যে এমপ্লয়মেন্ট ইন দ্য ম্যানুফ্যাকচারিং সেক্টর সেটাও ডিক্লাইন করছে। এবং আফটার কোভিড স্পেশালি মানুষজন যারা আগে আরবান এরিয়াতে এমপ্লয়েড ছিল, তাদেরকে লে অফ করে দেওয়া হলো, তারা গিয়ে গ্রামে চলে গেল, তারা অ্যাগ্রিকালচারে আবার পার্টিসিপেট করা স্টার্ট করলো। এটা বেসিকলি ব্যাকওয়ার্ড যাচ্ছে ইকোনমি, তাই না? তারপরে লেবার মার্কেট রিমেইন সেগমেন্টেড, আ লার্জ নাম্বার অফ ইনফর্মাল লো পেইং আনস্টেবল জবস আছে, তাই না? এবং ওভারসি মাইগ্রেশন অ্যাক্টেড অ্যাজ আ লাইফলাইন, বাট মেনি পিপল আর স্টাক অ্যাট পোর কোয়ালিটি জব, যেটা বলছিলাম যে বেশিরভাগ কনস্ট্রাকশন ওয়ার্কারের জব করছে। এবং খুবই এরকম আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম যে দুবাই, ইটস আ ফাস্ট গ্রোয়িং কান্ট্রি। আমরা জানি দুবাইয়ের কথা মনে আসলে আমাদের মনে আসে হাই রাইজ বিল্ডিং, খুবই সুন্দর একটা দেশ। কিন্তু ওইখানে আমাদের দেশে ওয়ার্কাররা খুবই একটা পোর কি বলবো কোয়ালিটি লাইফ লিড করছে। এখানে দেখা যায় যে একটা খুবই ক্র্যাম্পড ঘরে, খুবই ছোট ছোট জায়গাতে এরকম তারা কি বলা যায় থাকছে, খাওয়া দাওয়ারও কোনো ঠিক ঠিকানা নেই, এরকম খুবই বাজে কোয়ালিটি লাইফ তাদের এবং পোর কোয়ালিটি জব। এবং দেখা যাচ্ছে বর্তমানে বাংলাদেশ ধরেন অনেক ওয়ার্কাররা করে কি কোম্পানির মাধ্যমে যায়, যে একটা কোম্পানির হয়ে আমি এই দেশ থেকে ওই দেশে মাইগ্রেন্ট হয়ে গেলাম, ওই দেশে কোম্পানির মাধ্যমে আমাকে বিভিন্ন জব দিবে। তো আমি এরকম দেখলাম অ্যাজ এন আমি চিনি মানুষজনকে, দ্যাটস ওয়াই আমি এটা জানতে পারলাম যে দেখা যাচ্ছে এখান থেকে তারা এত টাকা খরচ করে করে ঠিকই যাচ্ছে কোম্পানির মাধ্যমে, ধরেন সাউদিতে যাচ্ছে, কাতারে যাচ্ছে, তো ওইখানে গিয়ে তারা আনএমপ্লয়েড হয়ে বসে আছে, তারা কোনো জব পাচ্ছে না ওইখানে গিয়ে, বাংলাদেশি মাইগ্রেন্টরা। এটা হচ্ছে, তো এই জিনিসগুলো সমস্যাজনক। ঠিক আছে, তারপরে ডিউ টু দ্য ল্যাক অফ আরবান জব অপরচুনিটি স্পেশালি আফটার প্যান্ডেমিক, মিলিয়ন্স রিটার্ন টু লো প্রোডাক্টিভিটি এগ্রিকালচার জব। ঠিক আছে, এবং একটা ওয়ার্কফোর্সে যেটাকে আমরা বলছি খুবই হাই গ্রোয়িং ইকোনমি, সেখানে যদি 45% ওয়ার্কফোর্স agricultural ওয়ার্কে এমপ্লয়েড থাকে, দিস ইজ নট আ গুড সিনারিও ফর আ কান্ট্রি। ঠিক আছে, তো এগুলো হলো কি বাংলাদেশের স্ট্রাকচারাল স্ট্যাগনেশনের সাইন, যে আমাদের স্ট্রাকচারটাই এরকম যেটা আমাদের ইকোনমিকে স্ট্যাগনেন্ট করে দিচ্ছে। বোঝা গেছে স্ট্রাকচারাল স্ট্যাগনেশন?
এগুলো কিন্তু আপনাদের ফাইনাল যে অ্যাসাইনমেন্ট সেগুলোর পার্ট, ঠিক আছে? তো ভালো মতো বুঝে আপনাদের লিখতে হবে যে বাংলাদেশের সমস্যাগুলো কি হচ্ছে। স্ট্রাকচারাল স্ট্যাগনেশন একটা সমস্যা। বোঝা গেছে? সবাই ক্লিয়ার? না বুঝে থাকলে প্লিজ আস্ক। আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা অ্যান্সার না করলে আমরা কিভাবে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন কি পারছেন না, আমি কি নেক্সট মুভ করবো কি করবো না? হ্যালো, Yes, miss. Understood. নেক্সট মুভ করবো? Yes, ma'am. অলরাইট। স্ট্রাকচারাল স্ট্যাগনেশন এখানে আরো ডিক্রিজ এক্সপোর্ট ওরিয়েন্টেশন। আচ্ছা, এক্সপোর্ট ওরিয়েন্টেশন ব্যাপারটা হলো কি যে আমরা আমাদের ডোমেস্টিক ইকোনমিকে প্রোটেক্ট করবো, ঠিক আছে? যে ট্যারিফ বসে আমরা আমাদের ডোমেস্টিক ইকোনমিকে প্রোটেক্ট করি, কিন্তু আমরা চাই যে আমরা ইন্টারন্যাশনাল এক্সপোর্ট মার্কেটে কি বলা যায় পার্টিসিপেট করি ফর ইকোনমিক গ্রোথ, রাইট? এক্সপোর্ট মার্কেটে আমরা কেন পার্টিসিপেট করতেছি? আমরা আপনারা কম্পারেটিভ অ্যাডভান্টেজ করেছিলেন, তাই না? যে একটা দেশ স্বয়ংসম্পূর্ণ না, ও যদি ইন্টারন্যাশনাল ট্রেডে পার্টিসিপেট করে দেখা যায় যে প্রত্যেকটা দেশেরই প্রোডাক্টিভিটি ইমপ্রুভ হচ্ছে, তাই না? এটাই এক্সপোর্ট ওরিয়েন্টেশন বেসিক্যালি, যে আমরা রপ্তানিমুখী হব। এখন কাহিনী হচ্ছে একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রির কি হওয়া উচিত? একটা ওয়াইড রেঞ্জ অফ গুডস ফর ইন্টারন্যাশনাল মার্কেট, যেটার মাধ্যমে সে ফরেন এক্সচেঞ্জ আর্ন করতে পারবে, গ্লোবালি কম্পিটিটিভ হতে পারবে, বিভিন্ন ডাইভার্সিফাইড ইন্ডাস্ট্রি হতে পারবে। কিন্তু বাংলাদেশের সমস্যাটা হলো গিয়ে তাদের এক্সপোর্ট ওরিয়েন্টেশনটা অনেক উইক। আমি আপনাদেরকে সাউথ কোরিয়ার এক্সাম্পলটা আই থিঙ্ক বলেছিলাম যে হাউ দে ম্যানেজড এক্সপোর্ট ওরিয়েন্টেশন, যে ওরা ইন্ডাস্ট্রিগুলোকে 3 ভাগে ভাগ করলো, তারপর ওরা বললো যে এই ইন্ডাস্ট্রিগুলোকে আমি এতদিন সময় দিব টু গ্রো ইউর সেলফ, তারপরে তোমরা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে থাকবা, যদি তোমরা কম্পিটিটিভ থাকো, প্রোডাক্টিভিটি তোমাদের ভালো থাকে, তোমরা সার্ভাইভ করবা, আদারওয়াইজ তোমরা করবা না। এরকম করে ওরা এক্সপোর্ট ওরিয়েন্টেড হলো। আমাদের দেশের এক্সপোর্ট ওরিয়েন্টেশন ইজ ভেরি উইক। আমরা বলি আমাদের গ্রোথটা এক্সপোর্ট লেড গ্রোথ, এবার আমাদের সমস্যা হলো কি আমাদেরটা আনডাইভার্সিফাইড এবং রিলায়েন্ট অন রেডিমেড গার্মেন্টস। তা আপনারা যখন অ্যাসাইনমেন্টটা করবেন আপনারা দেখবেন যে এটা তো 1 বছর আগের করা, ঠিক আছে? ওই যে যখন এই বাজেটের ওই সময়ের এই জিনিসগুলো, এটা তো 1 বছর আগের করা। তো বাংলাদেশ বর্তমানে কি এক্সপোর্ট ওরিয়েন্টেশনের দিকে কোনো পলিসি দিয়েছে কি না যে এক্সপোর্ট আমরা বৃদ্ধি করার ট্রাই করব? প্রিভিয়াস রেজিম যেটা করেছিল, ওরা প্রাইভেট ইনভেস্টমেন্ট লেড গ্রোথে ফোকাস করার ট্রাই করেছিল, ওইটা কতটুকু সাকসেসফুল ছিল, এই জিনিসগুলো আপনি একটু দেখার ট্রাই করবেন, ঠিক আছে? বাংলাদেশে এক্সপোর্ট বেড়েছে, কিন্তু আস্তে আস্তে ওর যদি আমরা দেখি এক্সপোর্ট, ওই যে বললাম ইনিশিয়াল স্টেজে বাংলাদেশে যখন খুব অপরচুনিটি টু গ্রো ছিল, আমাদের কোনো কোটা সিস্টেম ছিল না, বিদেশে বিভিন্ন কোম্পানিরা আমাদের মাধ্যমে, আমাদের দেশের মাধ্যমে এক্সপোর্ট করতো, তখন আমাদের এক্সপোর্ট আস্তে আস্তে অনেক গ্রো করলো। কিন্তু এটা আস্তে আস্তে বাই 2024 ফল করতে লাগলো কম্পেয়ার টু আদার পিয়ার কান্ট্রিজ, যে যেমন ধরেন ভিয়েতনামের কথা, তাইওয়ানের কথা, এদের তুলনায় আমাদের এক্সপোর্টটা ফল করতে লাগলো। এবং এক্সপোর্ট বাস্কেট রিমেন্স ন্যারো, ওই যে আরএমজির উপরে ডিপেন্ড করছে বা কিছুটা লেদার ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করছে, লেদার ইন্ডাস্ট্রির উপরে অত বেশি করে না, রাইট? বাংলাদেশ ফোকাস করে না। এবং আচ্ছা থাকো ওইদিকে না যাই, Bangladesh's participation in global value chain was just 23.7% in 2020, which is the lowest in Asia. মানে এই যে গ্লোবাল, আমরা গ্লোবাল ভ্যালু চেনের কথা বলেছি না, কি পরিমাণ আমাদের এই ইয়েগুলো এক্সপোর্ট বলেন, আমাদের সাপ্লাই চেনে পার্টিসিপেশন বলেন, বাংলাদেশ বেসিক্যালি বাংলাদেশ থেকে প্রোডাক্ট বাইরে ইন্টারন্যাশনাল মার্কেটে কতটুকু ভ্যালু শেয়ার রাখছে সেটাই বলা হচ্ছে, যেটা এশিয়ার ভিতরে বাংলাদেশের লোয়েস্ট। অথচ আমরা বলছি আমাদের গ্রোথ হলে কি এক্সপোর্ট লেড গ্রোথ। এগুলো হলো কি আমাদের স্ট্রাকচারাল সমস্যা, যে আমাদের এক্সপোর্ট সেক্টর আনডাইভার্সিফাইড, আমাদের বেশিরভাগ এমপ্লয়মেন্ট যাচ্ছে এগ্রিকালচার থেকে, আমাদের প্রচুর হিউজ সেক্টর আমাদের হলো কি ইনফর্মাল জব আছে, স্কিল ঠিক মতো কাজ করছে না, ম্যানুফ্যাকচারিং যেটা আমরা বলছি ইকোনমির সব থেকে বড় সেক্টর, সেখানে দেখা যাচ্ছে ডিক্লাইন করছে। এবং আরো এরকম অনেক সমস্যা আছে। এই যে আমাদের সার্ভিস সেক্টরগুলো,
এগুলো কিন্তু অনলাইন হোলসেল রিটেল এগুলো থেকে অনেক আসে। তো এগুলো কিন্তু কোনো গভর্নমেন্ট থেকে সাপোর্ট পায় না ওইরকম অনলাইন যে সার্ভিসেস গুলো। আমি শিওর না এক্স্যাক্টলি কিরকম, বাট আমি যতটুকু মানে পড়ে জেনেছি নিউজ পেপার থেকে। আপনারা যদি কেউ ব্যবসা করে থাকেন আপনারা নিজেরা আরো ভালো বলতে পারবেন। কেউ কি আছে যে হোলসেল রিটেল অনলাইন বিজনেস গুলোর সাথে যুক্ত বা করেন আপনারা? হ্যালো, কেউ করেন না? আচ্ছা, তো আমি মানে ইয়েতে পড়ে যা জানি, নিউজ পেপারে পড়ে বা ইয়েতে, যে এগুলো অ্যাকচুয়ালি গভর্নমেন্ট থেকে যেরকম সাপোর্ট পাওয়া উচিত, ধরেন ট্রেডিং লাইসেন্স নেওয়া বা ইয়ে করা বা এদেরকে রেজিস্টার করা, এরকম কোনো ধরনের ইনিশিয়েটিভ গভর্নমেন্ট থেকে নেওয়া হয় না। তো দিস ইজ আ প্রবলেম। স্ট্রাকচারাল স্ট্যাগনেশন, মিসঅ্যালোকেটেড ইনভেস্টমেন্ট, এটা একটা সমস্যা আমাদের দেশে। যে এই যে পাবলিক ইনভেস্টমেন্ট আমাদের দেশে অনেক দরকার। বাংলাদেশে ইনভেস্টমেন্ট গ্রোথ ওয়াজ মেইনলি ড্রিভেন বাই পাবলিক ইনভেস্টমেন্ট। মানে কি, আমরা জানি যে একটা দেশের উন্নতি করতে হলে, আনএমপ্লয়মেন্ট প্রবলেমকে ট্যাকল করতে হলে, প্রোডাক্টিভিটি বাড়াতে হলে ইনভেস্টমেন্ট অনেক দরকার, এবং সেটার ভিতরে মুখ্য ভূমিকা রাখা উচিত প্রাইভেট ইনভেস্টমেন্টের। কিন্তু বাংলাদেশে উল্টা হয়েছে, বাংলাদেশে পাবলিক ইনভেস্টমেন্ট অনেক বেশি হয়েছে। এর ফলে বাংলাদেশে কিন্তু পাবলিক ডেট অনেক বেড়ে গেছে, তাই না? আমরা জানি বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট ইজ স্ট্রাগলিং উইথ দেয়ার ডেট। এটা এই পাবলিক ইনভেস্টমেন্ট লেড যে গ্রোথটা দেখানোর ট্রাই করা হয়েছে এবং পাবলিক ইনভেস্টমেন্ট সবসময় কোর এফিসিয়েন্সির হয়, এবং তারা কিসে করেছে যে এফিশিয়েন্ট হাই রিটার্ন প্রজেক্টের থেকে তারা ওভার প্রাইস মেগা প্রজেক্ট, যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে দেখাবে যে আমাদের দেশে এরকম হচ্ছে, আমাদের দেশে এরকম বড় বড় মেগা প্রজেক্ট হাতে নেওয়া হচ্ছে, জনগণকে দেখাতে পারবে যে আমরা আমাদের এরকম বড় বড় চেঞ্জেস আমরা করেছি। লাইক আপনার বাসা থেকে যখন বের হন, আপনার আশেপাশে সারাক্ষণই এই ইনফ্রাস্ট্রাকচারাল যে প্রজেক্টস গুলো, সেগুলো যে আউটকাম, সেগুলো দেখতে পান। তো আপনার কি মনে হয় নর্মালি মানুষের মনে হয় যে দেশের তো অনেক উন্নতি হয়ে যাচ্ছে। এগুলো একটা প্রবলেম যে আমাদের এফিশিয়েন্ট এবং হাই রিটার্ন প্রজেক্টে আমরা ফোকাস করিনি, আমরা ফোকাস করেছি মেগা প্রজেক্টসে। বাংলাদেশে এমন অনেক প্রজেক্টস আছে যেটা না করলে কোনো সমস্যা ছিল না। আই থিঙ্ক কোন এক্স্যাক্টলি আমার না ঠিক মনে নেই, একটা প্রজেক্টের কথা এরকম আমি করেছিলাম, যেই প্রজেক্টটা করা না করা ইজ অলমোস্ট সেম, বিকজ যেই এটা কোনো একটা টানেল বা কোনো একটা নতুন রুটের কথা বলা, ম্যাম এটা হচ্ছে কক্সবাজার টানেল নিয়ে বলা হয়েছিল। আই থিঙ্ক যে ওইটাতে অ্যাকচুয়ালি ওই টানেলটার জন্য প্রবলেমটা এটা হচ্ছে যে ওইটা আগে পিছিয়ে কোনো ঠিক করে নেই, মাঝখান দিয়ে একটা টানেল, যেটার ফলে কেউ সুবিধা নিতে পারছে না, এবং এটা জাস্ট একটা প্রজেক্ট হয়ে ওইখানে ইটস জাস্ট দেয়ার। এটার কোনো ইমপ্রুভমেন্ট, এটা অ্যাকচুয়ালি আমাদের ধরেন ট্রাভেল টাইম বা প্রোডাক্টিভিটি ইমপ্রুভমেন্টে কোনো কাজে লাগছে না। তো এরকম বাংলাদেশ এফিশিয়েন্ট হাই রিটার্ন প্রজেক্টের থেকে মেগা প্রজেক্টে যায়, এবং এইটার একটা অনেক বড় কারণ হলো গিয়ে এই যে আমরা জিডিপি ডেটাকে ইনফ্লেট করে রেখেছি। দেখেন আমরা যদি দেখি বাংলাদেশের জিডিপি অনেক হাই, মানে বাংলাদেশে অনেক প্রোডাকশন হচ্ছে, বাংলাদেশে ইকোনমিক অ্যাক্টিভিটি অনেক হিটেড অ্যান্ড এভরিথিং। তো আমরা কি ভাববো যে আমাদের অনেক এনার্জি দরকার এই জিনিসটাকে সাপোর্ট করার জন্য। অ্যাজ আ রেজাল্ট এই যে আমরা বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তারপরে রাসায়নিক বিদ্যুৎ কেন্দ্র, এগুলো বানানোর স্টার্ট করলাম, তাই না? রূপপুর, তারপরে রামপাল, এগুলো। সমস্যা হচ্ছে এই যে আমরা এগুলো বানাচ্ছি, আমাদেরকে অ্যাকচুয়ালি ওই আমরা কি স্ট্রাকচারটাকে মেনটেন করতে পারছি বা পারবো যে আমাদের যে এনার্জিটা প্রডিউস হচ্ছে সেটা আমরা টোটালটুকু অ্যাবজর্ব করতে পারি ইকোনমিতে? এটা একটা অনেক বড় সমস্যা। ঠিক আছে, যে ঠিক আছে জিডিপি গ্রোথ দরকার, আমাদের জিডিপি গ্রোথ হচ্ছেও, তো জিডিপি গ্রোথটা এটা এতটুকু জিডিপি গ্রোথের জন্য আমাদের এতটুকু ইলেকট্রিসিটি প্রোডাকশন দরকার, যেটা বাংলাদেশের কম। বাংলাদেশের প্রোডাকশন কমের থেকে সমস্যা হচ্ছে যে পরিমাণ আমাদের ইলেকট্রিসিটি প্রোডাকশন ক্যাপাসিটি আছে, নতুন ক্যাপাসিটি বিল্ড করার দরকার নেই। যে পরিমাণ ক্যাপাসিটিটা আছে সেই পরিমাণ ক্যাপাসিটিটাই তো আমাদের ঠিকমতো আমরা রিয়েলাইজ করতে পারছি না। ঠিক আছে, এবং ওই যে যতটুকু প্রোডাকশন হচ্ছে ওইটাই ঠিকভাবে ডিস্ট্রিবিউট করতে পারছি না। ইনলিগালি প্রচুর আমাদের এরকম ইলেকট্রিসিটি কানেকশন নেওয়া হচ্ছে। ধরেন আমাদের ইনফরমাল সেক্টর অনেক বড়, তাই না? তো ইনফরমাল সেক্টরের ওয়ার্কাররা বাংলাদেশে
বিভিন্ন যে ইনফর্মাল সেটেলমেন্ট গুলোতে থাকে, রাইট? এই যে লো পে, সরি লো, নট লো, সরি, এই যে আমাদের লো ইনকাম সেটেলমেন্ট গুলোতে থাকছে, তাই না? এগুলোতে কিন্তু এরকম পানি বলেন, ইলেকট্রিসিটি বলেন, সব ইলিগাল কানেকশন। এগুলো কিন্তু আমাদের একটা স্ট্রাকচারাল প্রবলেম, যে আমাদের যতটুকু ক্যাপাসিটি আমরা ততটুকু রিয়েলাইজ করছি না, এবং যতটুকু আমাদের প্রোডাকশনও হচ্ছে সেটাও এরকম ইলিগাল বিভিন্ন লাইন অ্যান্ড এভরিথিং এর মাধ্যমে মিসইউজ হচ্ছে। তো আমরা ওইগুলো ঠিক না করে আমরা নতুন নতুন মেগা প্রজেক্টস হাতে নিয়ে ফেলেছি, এবং যেটা 10 বছর ধরে চলছে, কিন্তু এখন মানে ওইটার থেকে কোনো ইলেকট্রিসিটি এখনো জেনারেট হয়নি। তো এগুলো একটা সমস্যা, যে এই যে পাবলিক ইনভেস্টমেন্ট প্রচুর বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে, গভর্নমেন্ট ডেট বৃদ্ধি পাচ্ছে, ফরেন ডেট বৃদ্ধি পাচ্ছে আমাদের, কিন্তু আমাদের কোনো এরকম আউটকাম আমরা পাচ্ছি না, বিকজ এগুলো সব স্পেন্ড করা হচ্ছে ওভার প্রাইস মেগা ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্টসে, যেগুলোতে কোনো এফিসিয়েন্সিও আসছে না, আমরা হাই রিটার্ন এরকম পাচ্ছি না, কয়েকটা ছাড়া অবভিয়াসলি। পদ্মা ব্রিজে উই গট সাম হাই রিটার্ন, তারপরে এই যে মেট্রো রেলে আমরা এটা পেলাম, এক্সপ্রেসওয়েতে আমরা পাচ্ছি, কিন্তু সবগুলোতে কিন্তু আমরা পাচ্ছি না। তো এই জিনিসগুলো আবার লাস্ট বাজেটে আইডেন্টিফাই করা ট্রাই করা হয়েছিল, যে কোন প্রজেক্টস গুলো আমার এফিশিয়েন্ট না, ওভাররান হচ্ছে, সেগুলো আমরা বাদ দিয়ে দিব। তারপরে বায়াস জিডিপি, এই যেটা বলছিলাম, বায়াস জিডিপি ডেটা লেড টু মিসগাইডেড প্ল্যানিং, যে আমরা ভাবছি যে আমাদের এত দরকার, কিন্তু আমাদের তো এত দরকার নেই, কারণ আমাদের জিডিপি গ্রোথই এত না। এবং আমরা বলছি যে আমরা এলডিসি গ্রাজুয়েট করব, যেটা এখন বলছে যেটা পসিবলই না আমাদের জন্য, বর্তমানে আমাদের দেশের জন্য, উইচ আই উড সে যে একটা ভালো জিনিস, বিকজ আমরা না লিস্ট ডেভেলপ কান্ট্রি হওয়ার জন্য অনেক সুবিধা পাই, যে আমাদের ইম্পোর্টে কিছু কিছু জায়গায় ডিউটিস কম দিতে হয়। যেমন ধরেন আমার ইউরোপিয়ান কান্ট্রিতে আমরা যদি আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টগুলো এক্সপোর্ট করি, আমাদের কম ডিউটি দিতে হয় বা দিতেই হয় না, যেটা অন্যান্য মিডল ইনকাম কান্ট্রিগুলো দিতে হচ্ছে। তো এই সুবিধাগুলো আমরা লুজ করবো। বা ধরেন আমাদের যে ফার্মাসিউটিক্যাল, সেম ওষুধের দাম আমেরিকাতে অনেক বেশি, আমাদের দেশে অনেক কম। কেন এটা? বিকজ আমরা রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কোনো টাকা ব্যয় করি না। আমেরিকার কোম্পানিগুলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে টাকা ব্যয় করে, দেন ওরা মাঝে মাঝে ফ্রিতে, মাঝে মাঝে অল্প কিছু টাকা লিজে ওদের ফর্মুলাগুলো আমাদেরকে দিয়ে দেয়, আমরা জাস্ট চিপ লেবার ইউজ করে, ফর্মুলা ইউজ করে ওষুধ বানায় ফেলি। আমরা কিন্তু রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে কাজ করি না। তো এই সুবিধাগুলো বাংলাদেশ হারায় ফেলবে কিছু কিছু, যদি বাংলাদেশ গ্রাজুয়েট করে। আমাদের কিন্তু বর্তমানে যে বাংলাদেশে ক্যাপাসিটি, ওইটা কিন্তু এতটা ভালো না যে আমরা রিসার্চ এন্ড ডেভেলপ করে আমরা ওষুধ বানাবো এবং এত হায়ার প্রাইস দিয়ে মানুষ ওষুধ কিনবে। তো সিন্স বাংলাদেশ প্রবাবলি উইল নট গ্রাজুয়েট ফ্রম আ লিস্ট ডেভেলপড কান্ট্রি, এটা কিছু কিছু দিক দিয়ে ভালো, যে বাংলাদেশের প্রথমে আগে ক্যাপাসিটি বিল্ড করতে হবে, যে ঠিক আছে আমি এই যে নতুন একটা স্টেজে ঢুকবো, এটার জন্য আমি ওয়েল প্রিপেয়ার্ড। এখন যদি কেউ ক্লাস 2 না পড়ে ক্লাস 5-এ চলে যায়, দ্যাট ইজ আ প্রবলেম, তাই না? ওই জিনিসটার জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট ডিসটর্টেড বাই হাই ট্যারিফ প্রোটেকশনস, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে আমরা বলছি যে দেশের গ্রোথের জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট লাগবে, তা আমাদের দেশে পাবলিক ইনভেস্টমেন্ট বেশি। এখন প্রাইভেট ইনভেস্টমেন্ট কেন সমস্যা সেটা আমরা দেখি। High tariffs aim to encourage import substitution, but they ended up distorting private investment decisions. Instead of focusing on labor-intensive industries, আমাদের দেশগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির দিকে ফোকাস দিয়েছে, এবং দেখা যাচ্ছে যে একদিকে ফরেন গুড গুলো এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এবং আমাদের ডোমেস্টিক প্রোডাকশন চিপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা কি, যে এই যে আমাদের দেশ, এখানে আমরা চিন্তা করছি যে আচ্ছা আমাদের নিজেদের ইন্ডাস্ট্রিগুলোকে বাড়াতে হবে, আবার ইন্টারন্যাশনাল কম্পিটিশনে আমাদেরকে কম্পিট করতে হবে। এখানে কিছু সমস্যা হচ্ছে, আমাদের দেশে এরকম প্রোডাক্টগুলোর উপরে হাই ট্যারিফ বসানো হচ্ছে, যেগুলো অ্যাকচুয়ালি ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। ধরেন আমাদের দেশে কিসের উপর হাই ট্যারিফ বসানো হয়? কারের উপরে, ফর এক্সাম্পল। ঠিক আছে, এখন কার কিন্তু একটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এটা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি না।
গাড়ি বানাতে আমার ক্যাপিটাল বেশি লাগবে, একটা বিশাল ফ্যাক্টরি লাগবে যেখানে আমার ওয়েল ইকুইপড একটা কি বলা যায় প্রোডাকশন বেল্ট আছে, রাইট? তো এটা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আমাদের দেশে ক্যাপিটাল ইন্টেন্সিভ যে জিনিসগুলো ধরেন এসি, গাড়ি, টিভি, লাক্সারিয়াস প্রোডাক্টস যেগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ, সেগুলোর উপরে বেশি ট্যারিফ বসানো হচ্ছে। কিন্তু ধরেন লেবার ইন্টেন্সিভ আমাদেরকে কি বলা হলো, ধরেন ইউএস আর বাংলাদেশের কি সমঝোতা হলো যে ইউএস থেকে আমরা গম আমদানি করব কম ট্যারিফে, আমরা কম ট্যারিফ কমাই দেবো, ইউএস থেকে আমরা কম ট্যারিফে এগ্রিকালচারাল প্রোডাক্ট আমদানি করব। কিন্তু এগ্রিকালচার সেক্টরের কথা চিন্তা করেন, ওইটা কিন্তু আমার লেবার ইন্টেন্সিভ একটা ইন্ডাস্ট্রি, তাই না? এগ্রিকালচারাল প্রোডাক্ট বিভিন্ন, ওইটা আমার লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি। আমরা কি করছি, ওইখানে কমিয়ে দিচ্ছি, আমরা বাড়াচ্ছি কিসে, ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে। তো এখানে বেসিকলি কি হচ্ছে যে আমাদের দেশে যে লেবার, আমি একটা মিনিট একটু আসছি। আচ্ছা, যেটা বলছিলাম আমি, আমাদের দেশে হাই ট্যারিফ বসানো হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে। তো বাংলাদেশে কোন ইন্ডাস্ট্রিগুলো গ্রো করবে তাহলে বলেন তো? যদি আমি একটা দেশের সরকার হয়ে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে বসে, মানে ক্যাপিটাল ইন্টেন্সিভ জিনিসপত্র আমাদের দেশে বিদেশ থেকে আমদানি করলে ওইটা অনেক বেশি দাম হবে, ইয়ে হবে। তা আমাদের দেশ কোন জিনিস প্রোডাকশনে ফোকাস করবে যেটা দামটা বেশি হবে? কোনগুলো? ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিজ, তাই না? আর যেহেতু আমরা লেবারটাতেও তো ট্যারিফ বসাই না, তো লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির যে প্রোডাক্টগুলো সেগুলো চিপার হবে। তো এখন কি হবে বলেন তো, যে প্রাইভেট যে ইনভেস্টার সে চিন্তা করবে, আচ্ছা আমি যদি ক্যাপিটাল ইন্টেন্সিভ প্রোডাক্টগুলো বানাই তাহলে আমার ডোমেস্টিক মার্কেটে ওগুলোর দাম বেশি, তা আমি কি হবে, বেশি রিটার্ন পাবো। তো সে কি করবে, তার ইনভেস্টমেন্ট গুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে করবে নাকি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে করবে বলেন তো? কেউ পারবেন না? ম্যাম লেবার ইন্টেন্সিভে করবে। না, লেবার ইন্টেন্সিভে কেন করবে? সরি ধরেন ম্যাম, উল্টা, সরি, ক্যাপিটাল ইন্টেন্সিভে করবে কারণ লেবার ইন্টেন্সিভ টাইপ পাচ্ছে। সরি। লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে লোয়ার ট্যারিফ মানে ওটার দাম কম, দ্যাটস চিপার। তো আমরা লেবার ইন্টেন্সিভে করব না, আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভে করব। এই জিনিসগুলো হচ্ছে বাংলাদেশের সমস্যা, তারা ট্যারিফ বসাচ্ছে কিন্তু ট্যারিফ বসাচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির উপরে। তো কি হচ্ছে, লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে যদি আমার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে আমাদের আনএমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে না, এবং এই যে লো স্কিল ওয়ার্কার গুলো আছে তাদের জন্য কোনো জব থাকবে না। আবার industries that can use advanced machines and technology to produce good in an efficient way and are better able to take advantage of this protection। যারা ধরেন ইয়ে করতে পারে অ্যাডভান্স টেকনোলজি, যেমন ধরেন রিসেন্টলি একটা নিউজ অনেক দেখবেন আপনারা, যে ইন্ডিয়াতে আই থিঙ্ক যে গার্মেন্টসে কাজ করছে শ্রমিকরা এবং তাদের সবাইকে একটা ইয়ে পরাই দেওয়া আছে, মাথায় একটা গ্লাস বা একটা ক্যামেরা বা এরকম জাতীয় কিছু একটা, রাইট? ওইটা বেসিকলি দে আর ইউজিং টু ট্রেন এআই যে কিভাবে এই ইয়ে কাজগুলো করা হচ্ছে, সো দ্যাট এই যে আমাদের চিন্তা করেন আমাদের গার্মেন্ট ইন্ডাস্ট্রিটা, রাইট, এটা তো অনেক বড় একটা সেক্টর যেটা একটা ইনফর্মাল লো স্কিল ওয়ার্কারদেরকে একটা জব দিচ্ছে, ওয়েমেনদেরকে একটা জব দিচ্ছে, তাই না? এখন এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির ইয়েটা যদি পুরাপুরি টেকনোলজি বা অ্যাডভান্স মেশিন দিয়ে আমরা রিপ্লেস করে দেই ওয়ার্কারদেরকে, তো বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট প্রবলেম কিন্তু অনেক বড় একটা সমস্যা হয়ে যাবে, তাই না? তো আমরা কি করছি, এরকম ইন্ডাস্ট্রিগুলোতে ফোকাস করছি অ্যাকচুয়ালি যেগুলো ক্যাপিটাল ইন্টেন্সিভ। তো এই কারণে ওই যে আমরা বলছিলাম না যে ম্যানুফ্যাকচারিং এ জব গ্রো হচ্ছে না বিকজ অফ দিস। আগে দেখা যেত অনেকগুলো মানুষ লাগতো একটা জিনিস ইয়ে করতে, ঠিক আছে, ধরেন এরকম করে, ধরেন কাপড় কাটা, আপনি গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাপড় কাটছেন,
তো আগে এরকম অনেকগুলো মানুষ লাগতো কাপড় কাটতে, এখন দেখা যাচ্ছে একটা মেশিনই 100টা মানুষকে রিপ্লেস করে দিচ্ছে এই জাস্ট কাপড় শেড গুলো কাটার জন্য, তাই না? এবং অপারেটিং এর জন্য একজন মানুষ থাকলেই চলছে যে মেশিনটাকে অপারেট করতে পারবে। কিন্তু বাকি এই একটা মেশিন যে 100টা লো পেইং যে লো স্কিল যে মানুষ তাদেরকে রিপ্লেস করে দিল, এটার ফলে কিন্তু আমাদের আনএমপ্লয়মেন্ট সিচুয়েশন আরো বাজে হচ্ছে। তো এই ব্যাপারগুলো হয়, ঠিক আছে, যে প্রাইভেট ইনভেস্টমেন্ট আমাদের হাই ট্যারিফ প্রোটেকশনের মাধ্যমে ডিস্টর্টেড হয়ে যায়, আমরা ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিতে ফোকাস করি এবং আমাদের যে মোটামুটি লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রিগুলো সেগুলো আস্তে আস্তে অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশ কি করলো, বাংলাদেশ শিফটেড ফ্রম ইম্পোর্ট এবং দেখা গেল যে ফাইনাল গুডের পর আমি বললাম কি গাড়ির উপরে ট্যাক্স বসাচ্ছে, এসির উপরে ট্যাক্স বসাচ্ছে, ঠিক আছে। বাংলাদেশ দেখলো যে আচ্ছা ইম্পোর্ট যখন আমরা করছি এগুলোর উপরে ট্যাক্স বেশি বসাচ্ছে, তো আমি বলি ইম্পোর্টের উপরে ট্যাক্স কেন বসায়, যে ইম্পোর্ট বেশি যদি করতে থাকে একটা দেশ, তাহলে সেই দেশের বৈদেশিক যে মুদ্রা ফরেন রিজার্ভ সেটা কমতে থাকে না? কারণ আমি যদি কিনি আমি তো পে করব বিদেশি আমার যে সাপ্লায়ার তাকে আমি ডলারে পে করব, রাইট? তো আমার ইভেনচুয়ালি দেশের রিজার্ভ কমে যেতে থাকে না, তো এর জন্য ইম্পোর্টের উপরে মাঝে মাঝে হাই ট্যারিফ বা হাই ট্যাক্স বসায় দেওয়া হয় যেন আমার ইম্পোর্টটা একটু কমে যায়, আমার ফরেন যে কারেন্সিটা সেটা দেশে থেকে প্রোটেক্টেড থাকে। এখন কি হচ্ছে যে বাংলাদেশে যেহেতু ওরা বলেছে যে না ফাইনাল গুডস এর উপরে আমি এসির উপরে করব, আমি গাড়ির উপরে করব, বাংলাদেশ করে কি ফাইনাল প্রোডাক্ট কিনে না, তারা পার্ট কিনে এনে বাংলাদেশে জাস্ট অ্যাসেম্বল করে। তো এই যে অ্যাসেম্বল করছে, এক তো আমাদের দেশে এই যে ইন্টারমিডিয়ারি যে পার্ট গুলো আছে সেগুলো প্রোডাকশনের জন্য লো স্কিল জব, লো স্কিল মানুষজন এই জবগুলো করতে পারে, ওই জবগুলো চলে যাচ্ছে, তারা এগুলো করছে না, তারা এই ইন্টারমিডিয়েট গুডস গুলো ইম্পোর্ট করে আনছে, র ম্যাটেরিয়াল গুলো ইম্পোর্ট করে আনছে এবং সেটা জাস্ট অ্যাসেম্বল করছে বাংলাদেশে, যেটা অ্যাকচুয়ালি এই যে আমাদের ফরেন রিজার্ভ যে দেশের বাইরে চলে যাচ্ছে সেটার প্রবলেম সলভ করে নাই এবং ইম্পোর্ট বিলসও কমায় নাই, উল্টা হয়ে যাচ্ছে যে আমাদের এখান থেকে এমপ্লয়মেন্ট কমে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্যাগুলো হয় বাংলাদেশে। তো এই স্ট্রাকচারাল স্ট্যাগনেশন এটা হলো গিয়ে একটা গ্রোথ ট্র্যাপ, যে যখন কান্ট্রি একটা সার্টেন লেভেল অফ ইনকাম, একটা সার্টেন লেভেল অফ ডেভেলপমেন্টের পরে স্টাক হয়ে যায়, ওই যে বাংলাদেশ 2010 সালের পরে স্টাক হয়ে গেল, যে ও না আগাচ্ছে না কোনো দিকে যেতে পারছে, যেরকম চলছিল ইকোনমি এক্স্যাক্টলি ওরকমই চলতেছে, এন্ড জাস্ট আমরা এটা মানে আমাদেরকে এটা দেখানো হচ্ছে যে না ইকোনমি অনেক ভালো চলছে, ইকোনমিতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, ঠিক আছে। বাংলাদেশের যে ইনকাম লেভেল বর্তমানে বাংলাদেশের জন্য কেন এটা প্রবলেম, গ্রোথ ট্র্যাপ হলো কি একটা সার্টেন লেভেল অফ ইনকামে উঠে, এটা আমি আপনাদেরকে ইন পার্সন ক্লাসে একটা গ্রাফের মাধ্যমে দেখাবো, এটা আপনারা বুঝতে সুবিধা হবে, ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ দ্য গ্রাফ, কিন্তু বেসিকলি একটা গ্রোথ হতে থাকে একটা স্টপ পর্যায়ে যায়, দেন আস্তে আস্তে গ্রোথটা স্লো হয়ে যায়, ঠিক আছে, ফার্স্ট পেজে গ্রোথ হয় না, এটা আর্লিয়ার গ্রোথের সময় হয়। কিন্তু বাংলাদেশের সমস্যা হলো কি বাংলাদেশ এখনো ওই টপ যে গ্রোথের লেভেলটা ওই পর্যন্ত পৌঁছায়নি, উল্টা বাংলাদেশ স্ট্রাকচারাল স্ট্যাগনেশনে স্টাক হয়ে গেছে, যে হেলথ অ্যান্ড এডুকেশনে স্পেন্ডিং কমে গেছে, গভর্নেন্স পোর, প্রাইভেট ইনভেস্টমেন্ট কম, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টিভিটি নেই এবং বাংলাদেশ একটা লোয়ার গ্রোথ ফেজে স্টাক হয়ে গিয়েছে, যেখানে সে অ্যাকচুয়ালি ওই সার্টেন যে ইনকাম লেভেল বা ডেভেলপমেন্ট লেভেল ওইখানের ধারে কাছেও নাই, ঠিক আছে। তো এটা বাংলাদেশে অনেক বড় একটা প্রবলেম এবং এখানে আরো প্রবলেমের কথা বলা আছে, ইনফ্লেশনের কথা বলা আছে, তারপরে আনঅর্থোডক্স ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের কথা বলা আছে, গভর্নমেন্ট ডেটের কথা বলা আছে, কারাপশনের কথা বলা আছে। এখানে কারাপশনে আমরা ইনফ্রাস্ট্রাকচারে দেখবো, আমরা ব্যাংকিং এ দেখবো, আমরা মেগা প্রজেক্টসে দেখবো, এগুলো সবকিছুতে দেখবো এবং মিডিয়াতে আমাদের কারাপশন হচ্ছে, এই জিনিসটা অনেকে স্টুডেন্ট আমার আলোচনা করে, ওইটা আপনারা চাইলে দেখতে পারেন। তো এই যে বাংলাদেশের সব জিনিসগুলো ফুড সিকিউরিটি, পভার্টি, ইনইকুয়ালিটি, আপনারা এগুলো একটু নিজেরা নেক্সট ক্লাসের আগে দেখে আসবেন। নেক্সট ক্লাসে আমি এভাবে লেকচার দিয়ে যাবো, আপনারা শুনবেন, এরকম করবো না, আমরা দুই পক্ষ মিলে আলোচনা করব, ঠিক আছে।
আমি আপনাদেরকে লিখে দিব যে কোন কোন টপিকগুলো আপনারা একটু দেখবেন, একটু পড়বেন। বাংলাদেশে বর্তমানে এগুলোর অবস্থা কি হচ্ছে, নতুন কি আসলো, কি গেল, এই ব্যাপারগুলো। এটা তো 1 বছর আগের জিনিস। আমি এই স্লাইডও আপনাদেরকে দিয়ে দিব এবং আপনাদেরকে বলেও দিব গুগল ক্লাসরুমে কি কি পড়ে আসতে হবে। প্লিজ নেক্সট ক্লাসের আগে এই জিনিসগুলো একটু দেখে আসবেন আপনারা নিজেরা। আমরা গ্রুপ করে দিব, একটা গ্রুপকে ধরেন, একটা গ্রুপকে আমি ইনফ্লেশন দিব, একটা গ্রুপকে আমি দিব হলো গিয়ে কি বলা যায় কারাপশন দিব। এভাবে আমরা একটা গ্রুপ একটা নিয়ে দেখবো এবং বলার চেষ্টা করব। তো সবাই মোটামুটি সবকিছু একটু দেখে আসার ট্রাই করবো। অলরাইট, আচ্ছা আমি একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, ঠিক আছে? আমাকে 1 মিনিট সময় দিবেন। তাজরিন তানভীর, Present, miss. মাশফুল হোসেন, Present, miss. আফিয়া ইবনাথ, সিরাজুম মনিরা, ঐশী দত্ত, Present, ma'am. সুমাইয়া রামিসা, Present, ma'am. ফাইরুজ সুহালা রেজা, ফারদিন ইকবাল। Present, ma'am.